আমরা এই দাবির পক্ষে অনড় রয়েছি। আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। 3 দফা আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস উপদেষ্টা মাহফুজের। ঢাকার 2 সিটিতে বসছে 19টি পশুর হাট। প্রস্তুতি চলছে পুরো দমে। ঈদের আগের 3 দিন সহ 5 দিন চলবে বেচাকেনা। ভালো দামের আশায় যশোরের খামারিরা। টাকার অঙ্কে বাজেট বাড়লেও নামমাত্র বরাদ্দ মৎস্য প্রাণী সম্পদ খাতে। এবার ভর্তুকি বাড়ানো ও সহজ শর্তে ঋণ সুবিধা চালুর দাবি। কাঁচামালে শুল্ক জটিলতা নিরসনের পরামর্শ। যখন সবাই বলে যে ব্রোকেন ফ্যামিলি, এটা আসলে কষ্টদায়ক। জয়েন্ট ফ্যামিলিটা একটা ব্লেসিংস। 51বর্তী পরিবার এখন শুধুই স্মৃতি। ভাঙছে পারিবারিক বন্ধন। উদ্বেগ উৎকণ্ঠায় তরুণরা। পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। 3 দফা আদায়ে অনড় অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা জানান, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য না আসা পর্যন্ত রাজপথ থেকে সরবেন না। ছাত্রছাত্রীরা বলেন, আন্দোলন চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সরকারের। যে কোনো যৌক্তিক দাবির বিষয়ে সরকার কথা বলতে প্রস্তুত জানিয়ে তথ্য উপদেষ্টা বলেছেন, তার উপর হামলাকারীরা জুলাই যোদ্ধাদের কেউ নয়। 3 দফা দাবি আদায়ে দিনভর আন্দোলনের পর রাতেও রাজপথ থেকে সরেননি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশের রাস্তা কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বুধবার রাতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনে অনড় অবস্থানের কথা জানিয়ে শিক্ষার্থীরা ঘোষণা দেন, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য না আসা পর্যন্ত কর্মসূচি চলবে। উপদেষ্টার উপর বোতল ছুঁড়ে মারার ঘটনায় দায় নেবে না জানিয়ে শিক্ষার্থীরা বলেন, আন্দোলন চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সরকারের। কোনোভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকাবেন না, বাঁকা চোখ দেখাবেন না। আমাদের এই দাবি, আমরা এই দাবির পক্ষে অনড় রয়েছি। আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। তবে বোতল নিক্ষেপের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষকরা। সমস্যা সমাধানে সরকার আন্তরিক হবে বলে প্রত্যাশা তাদের। আমাদের অবস্থান কর্মসূচি আমাদের এখনো চলছে এবং এটা চলবে যতক্ষণ না আমরা আমাদের দাবি মানার সুস্পষ্ট কোনো রূপরেখা না পাবো, ততক্ষণ আমাদের এই অবস্থান কর্মসূচি এখানে চলবেই। আমাদের দাবি 3টা, ঠিক আছে, কিন্তু আমাদের সবার মতামত একটাই, আমরা দাবি আদায় করব, দেন এখান থেকে হচ্ছে যে আমরা এখান থেকে সরে যাব। প্রশাসন অন্যায় অবিচারভাবে আমাদের উপর যতই হামলা করুক, আমরা আমাদের দাবি আদায় করে এখান থেকে সরব। যে কোনো যৌক্তিক দাবির বিষয়ে সরকার কথা বলতে প্রস্তুত জানিয়ে তথ্য উপদেষ্টা বলেছেন, তার উপর হামলাকারীরা জুলাই যোদ্ধাদের কেউ নয়। আন্দোলনকারীদের মাঝ থেকে যারা হামলা করেছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা উচিত বলে মন্তব্য করেন মাহফুজ আলম। 3টি দাবির যৌক্তিকতা আছে কি নেই এটা শিক্ষা মন্ত্রণালয় বিচার করে দেখবে এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় আবাসন সংকট আছে, এটা আমাদের সরকার এটা সুনজরে দেখবে এবং যে বাজেট আছে আগামী বাজেটে তারা বলার চেষ্টা করেছেন আগামী বাজেটে যাতে তাদের আবাসন ভাতা 70% করা হোক, সেটা কত % করা যায় এটা আলোচনা সাপেক্ষ। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতারা। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তাদের ফেসবুক পেজে মাহফুজ আলমের উপর শারীরিক লাঞ্ছনার নিন্দা জানিয়ে এটাকে বর্বরতা বলে আখ্যায়িত করেছেন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 6 ঘন্টার বেশি সময় ধরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিকে ডিগ্রি পাস কোর্স হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারা।
বুধবার বেলা 2টার দিকে শাহবাগের সড়ক অবরোধ করে অবস্থান নেন সারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। মানববন্ধন এবং স্মারকলিপি দিলেও সংশ্লিষ্টরা শুধু আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ করেন। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আন্দোলনের কারণে শাহবাগ সহ আশপাশে যানজট তৈরি হয়। রাতে শিক্ষার্থীরা সরে গেলে শুরু হয় যান চলাচল। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মর হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। গ্রেফতার বহিরাগত 3 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শোক ঘোষণা করে আধাবেলা ক্লাস পরীক্ষা বন্ধ সহ ক্যাম্পাসে নিরাপত্তা বাড়াতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। মিছিল আর স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে পুরো ক্যাম্পাস। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অংশ নেন ক্যাম্পাস কমিটির নেতাকর্মীরা। মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে এসে নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা এ ঘটনায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয় আমরা ইন্টারনেট গভর্নমেন্টের দিকে হাত আঙ্গুল তুলছি। ডিসি প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। শাম্য হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার রাতেই অভিযানে নামে পুলিশ। রাজধানীর পান্থপথের একটি হাসপাতাল থেকে আটক করা হয় হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে। পুলিশ জানায় আসামি তামিম, মল্লিক এবং পলাশ একই সঙ্গে থাকতেন। মাদক সেবনের জন্য তারা ঘটনাস্থলে যান। আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে ঘটনার সাথে জড়িত অন্যান্য অপরাধী যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাম্যর জানাজা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাড়াও এতে অংশ নেন শিক্ষকরা। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় শাম্যর বড় ভাই SM শরীফুল আলম শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে সিরাজগঞ্জের বেলকুচির সরাতুল গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার AF রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্য। শেষবারের মতো প্রিয় মুখকে এক নজর দেখতে ছুটে আসেন সহপাঠী, প্রতিবেশী ও দলীয় নেতাকর্মীরা। তাদের একটাই দাবি, খুনিদের সর্বোচ্চ শাস্তি। বুধবার সন্ধ্যায় নিজ গ্রাম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সরাতইলে ফিরলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য। তবে নিথর দেহে তার মরদেহ পৌঁছার পর কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। রাত 10:30টায় স্থানীয় মাদ্রাসা মাঠে জানাজা শেষে শাম্যকে দাফন করা হয় সরাতইল কবরস্থানে। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্থানীয়রা। বিশ্ববিদ্যালয়ে পড়তে পারাছিলাম, আজকে মায়ের কোল খালি করে নিল, আর যেন কোনো মায়ের যেন কোল এভাবে খালি না হয়। লেখাপড়া করাবার দিয়ে যে লাশ করে নিয়ে আসে, এটা কি আমরা তার জন্য ভুক্তভোগী হব? এটা খুবই ইতিম ছিল। তা বাদে এত দূর লেখাপড়া করে মনে করেন যে বহু দূরে গেছিল, একটা রত্ন কিন্তু আমাদের। যারা জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য দুর্বৃত্তকারীদেরকে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। এর আগে শাম্য হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ সহ বরিশাল, ঝালকাঠি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রদল। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে তারা বলেন, হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই এড়াতে পারে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী যদি তাদের ক্যাম্পাসে নিরাপদ না হয়, শিক্ষার্থী যদি তার ক্যাম্পাসে অবাধে চলাফেরা করতে না পারে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাবে? বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই এই হত্যাকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারান শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং স্যার FA হল শাখা ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্য। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।
এদিকে সাম্য হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বুধবার সন্ধ্যায় টিএসসি থেকে শুরু হওয়া এই মিছিল ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বিশ্ববিদ্যালয় পরিচালনায় ভিসি ব্যর্থ উল্লেখ করে অবিলম্বে তার ও প্রক্টরের পদত্যাগও দাবি করেন তারা। ভোরের সময় আরো থাকছে। খুলনায় অস্তিত্ব সংকটে 22 নদী, বন্ধ হচ্ছে একের পর এক নৌপথ, ব্যবসা বাণিজ্যে ভাটা, পানি প্রবাহ নিশ্চিতে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার পরামর্শ। আগামীর ভবিষ্যৎ কেমন হবে তা ছাত্র সমাজ নির্ধারণ করবে, এমন মন্তব্য করে গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে রাখার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তব্যে ব্যবসা কেন্দ্রিক সভ্যতাকে আত্মঘাতী আখ্যা দিয়ে মানুষের কল্যাণে ব্যবসার পরামর্শ দেন নোবেলজয়ী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপককে অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় প্রদান করা হয় সম্মানসূচক ডি.লিট ডিগ্রি। দীর্ঘ ৩৬ বছর পর ক্যাম্পাসে আসলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এবার শিক্ষক হিসেবে নয়, সরকার প্রধান হয়ে সমাবর্তন বক্তা হিসাবে। বুধবার দুপুরে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। এ সময় হর্ষধ্বনি আর বিপুল উৎসাহে স্বাগত জানান অংশগ্রহণকারীরা। আনুষ্ঠানিকতার শুরুতেই বিশ্ব দারিদ্র্য দূরীকরণ ও অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হয়। এ সময় অধ্যাপক ইউনূসের হাতে সম্মাননা ও সার্টিফিকেট তুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর প্রধান উপদেষ্টা ডক্টরেট ডিগ্রিধারীদের হাতে সনদপত্র তুলে দেন। সমাবর্তন বক্তব্যে প্রধান উপদেষ্টা ফিরে যান তার শিক্ষক জীবনের স্মৃতিতে। বলেন, নোবেল পুরস্কারের বীজ বপন হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই। এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডক্টর ইউনূস বলেন, ব্যবসা কেন্দ্রিক সভ্যতা আত্মঘাতী। এজন্য তিনি মানুষের কল্যাণে ব্যবসার আহ্বান জানান। এই অর্থনীতি ব্যবসার অর্থনীতি, মানুষের অর্থনীতি না। যে কোনো অর্থনীতিবিদ্যা যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে, ব্যবসাকে দিয়ে না। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আগামীর ভবিষ্যৎ কেমন হবে তা ঠিক করবে ছাত্র সমাজ। গবেষণার মাধ্যমে বিশ্বকে আয়ত্ত রাখার জোর দেন ডক্টর ইউনূস। ভবিষ্যৎ করণীয় সেটা নির্ধারণে ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কি ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য। আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই, আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য। সমাবর্তনে অংশ নেন প্রায় 23,000 গ্রাজুয়েট। এছাড়া সমাবর্তনে 42 জনকে পিএইচডি ও 33 জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়। দীর্ঘ 9 বছর পর সমাবর্তন, তাই বিশ্ববিদ্যালয় জুড়ে উৎসবের আমেজ। এর সঙ্গে বাড়তি আনন্দ হিসেবে যোগ হয়েছে এই বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশ নেওয়া গ্রাজুয়েটরা বলছেন, বিশ্ববরণ্য এই অর্থনীতিবিদের বক্তব্য তাদের ব্যক্তি ও কর্মজীবনে প্রেরণা যোগাবে। নাজমুস সালেহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সময় সংবাদ। এর আগে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে যান প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে এই বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে উল্লেখ করেন তিনি। বিশ্বমানের করতে বিদেশি সেরা বন্দর ব্যবস্থাপকদের সম্পৃক্ত করার তাগিদ দেন তিনি। পরে 11,000 কোটি টাকা ব্যয়ের বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকাল 9:15টার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরকার প্রধান সরাসরি চলে যান চট্টগ্রাম বন্দরের এনসিডি ইয়ার্ড 5-এ। পরে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। এই সময় চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর সঙ্গে সংযোগ তৈরি করতে হবে প্রতিবেশী দেশগুলোকেও। সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক সেরা
সেরা বন্দর ব্যবস্থাপকদের যুক্ত করার তাগিদ দেন তিনি। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে, এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি ততই ঝাপাঝাপি করো, কিছু হবে না। এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার, আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট আকারে আমাদের বানিয়ে দিতে পারে, কোনো রকম সমস্যা যেন আমাদের না হয়। পরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে বহুল প্রতীক্ষিত 11,000 কোটি টাকা ব্যয়ের কালুরঘাটের সড়ক ও রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা। এরপর সার্কিট হাউসে প্রশাসনিক, সরকারি ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই সময় চট্টগ্রামে জলাবদ্ধতা চলতি বর্ষা মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। জলাবদ্ধতা, এটার পরীক্ষার রেজাল্ট বের হবে কিছুদিনের মধ্যে, তার আগে আমরা জেনে যাই কি হবে, কি করলে আমরা ভালো করবো ভবিষ্যতের জন্য। বৈঠকে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নির্মাণের জন্য কর্তৃপক্ষকে 23 একর জমি নিবন্ধিত দলিল হস্তান্তর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নিবন্ধন নিয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় জামায়াত। বুধবার শুনানি শেষে আপিল বিভাগ জানায় 1 জুন সিদ্ধান্ত জানাবেন তারা। দলটির আইনজীবীর আশা, হাইকোর্টের রায়ে বাতিল হওয়া নিবন্ধন সর্বোচ্চ আদালতের রায়ে ফিরবে। দাঁড়িপাল্লা প্রতীক পাওয়া নিয়েও জটিলতা কেটে যাবে বলেও জানান আইনজীবী শিশির মোড়ের। দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই শেষ করেছে জামায়াত। এখন অপেক্ষা আপিল বিভাগের রায়ের। প্রধান বিচারপতি জানিয়েছেন 1 জুন তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। দলটির আইনজীবী বলছেন, নিবন্ধন বাতিল করে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়। ফিরে পেলে দেশের গণতন্ত্র ও রাজনীতিতে ভূমিকা রাখবে দলটি। আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে ইনশাআল্লাহ, এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী নতুন উদ্যমে, নতুনভাবে মানুষের সাপোর্ট নিয়ে মেজরিটির ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এদিকে নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে জামায়াত আশার আলো দেখলেও দাড়িপাল্লা প্রতীক নিয়ে দেখা দিয়েছে জটিলতা। জামায়াতের আইনজীবী বলছেন, দাড়িপাল্লা নিয়ে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ চেয়েছেন তারা, কেননা এ প্রতীকের সঙ্গে জড়িয়ে আছে দলটির নেতাকর্মী সমর্থকদের আবেগ। প্রতীক তো আর উচ্চ আদালত বরাদ্দ করতে পারে না, প্রতীক বরাদ্দ করার ক্ষমতা হলো ইলেকশন কমিশনের। মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন যে এই ব্যাপারটি যেন ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন। 2013 সালের 1 আগস্ট জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এর 5 বছর পর 2018 সালের 7 ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুবাইদাকে জামিন দেওয়া হয়েছে। তলব করা হয়েছে বিচারিক আদালতের নথি। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত 6 মে দেশে ফিরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দেশে ফিরেই দুর্নীতির মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে আইনি লড়াইয়ে ডাক্তার জুবাইদা। প্রথমে 587 দিন বিলম্ব মার্জনা, পরে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। বুধবার জুবাইদার আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। জামিনও পান তিনি। ডাক্তার জুবাইদা রহমানের আইনজীবী বলেন, কোনো অনিয়ম দুর্নীতি না করেও প্রতিহিংসার কারণে তারেক রহমান ও জুবাইদার বিরুদ্ধে মামলা ও সাজা দেয়া হয়। ম্যালাফাইডি কোনো প্রপার্টি উনি অ্যাকোয়ার করেননি, এবং যেই প্রপার্টি উনি স্টেটমেন্টে দেখিয়েছেন সেটা ওনার বৈধ সম্পত্তি, বৈধ আয়ের সম্পত্তি। কাজে শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ওনাকে দণ্ডাদেশ দিয়ে রাজনীতি থেকে বিরত রাখার জন্য এই মামলার উদ্ভব এবং এই মামলা সাজা দেওয়া হয়েছে। এই মামলায় তারেক রহমানেরও 9 বছরের সাজা রয়েছে। দলটির আইনজীবীরা বলছেন, চূড়ান্ত শুনানিতে তিনিও খালাস পাবেন। পরিপূর্ণ হিয়ারিং যখন করতে পারবো,
শুধু ডক্টর ম্যাডাম জোবাইদা রহমান না, তারেক রহমান সাহেবকে ইনশাল্লাহ আমরা এই মামলা খালাস করতে পারবো। দুর্নীতির এই মামলায় 2023 সালের আগস্টে তারেক রহমান ও জুবাইদা রহমানকে দণ্ড দেন বিশেষ জজ আদালত। 5 আগস্টের পর আপিলের শর্তে ডাক্তার জুবাইদা রহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত করে সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ে দুদকে হাজির না হওয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। গ্রেফতারি পরোয়ানা থাকায় এখন তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। বুধবার বিকেলে নিজ কার্যালয়ের সামনে কথা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। বলেছেন, ভারতের সঙ্গে থাকা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফেরানো সম্ভব। যুক্তরাজ্যে অবস্থানরত টিউলিপ সিদ্দিককে দুদকে হাজির হতে 7 মে ঢাকার ঠিকানায় নোটিশ পাঠানো হয়। সে অনুযায়ী হাজিরার নির্ধারিত সময় ছিল বুধবার। তবে তিনি হাজির না হয় এবার দুদক চেয়ারম্যান বললেন ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার কথা। রিয়েল এস্টেট কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডকে অবৈধ সুবিধা দিয়ে গুলশানে ফ্ল্যাট উপহার নেওয়ার মামলায় টিউলিপকে তলব করেছিল দুদক। তার বিরুদ্ধে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি আছে। যদি আমরা স্বাভাবিকভাবে তাকে না পাই এবং তিনি যদি বিদেশি নাগরিক হন কিংবা তিনি যদি পলাতক হন, এক্ষেত্রে আমরা তাকে অ্যাবসকন্ডিংই ধরবো। তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারপোলের সহায়তা নেব। সহায়তা নিয়ে সেখানে রেড নোটিশ অ্যালার্ট হবে। ইন্টারপোলের রেড নোটিশ অ্যালার্ট হওয়া মানেই না যে তাকে গ্রেপ্তার করা হবে। এটা একটা পদ্ধতি। এই পদ্ধতি সেই সরকারকে জানানো হবে। জানানোর পরে আমরা পদ্ধতিগতভাবে চেষ্টা করবো তাকে নিয়ে আসতে। দুদক কার্যালয়ের সামনে আব্দুল মোমিনের কাছে শেখ হাসিনার দুর্নীতির মামলার বিষয়েও জানতে চান সাংবাদিকরা। জবাবে ভারতের সঙ্গে শেখ হাসিনারই আমলে করা বন্দি বিনিময় চুক্তির শরণাপন্ন হওয়ার কথা জানান তিনি। এই অপরচুনিটি তৎকালীন সরকারই তৈরি করে গিয়েছিল। 2011 সালে ভারতের সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি করা হয়েছে, স্বাক্ষরিত হয়েছে। কাজেই আমাদের হাতে আমাদের অভিযুক্ত আসামি ধরে আনার বা আনয়নের টুলসের আইনগত কোনো সমস্যা নেই। তো আমরা এটা অপেক্ষা করি, অনেকগুলি বিষয়ের সাথে জড়িত। এদিকে দুদকের আবেদনে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক ও তার পরিবারের 13টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আর সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শাহ আলম ফারুক চৌধুরী সহ 4 জনকে বৃহস্পতিবার তলব করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউবে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে মেটা, এক্স ও ইউটিউব কর্তৃপক্ষকেও। এরই মধ্যে আওয়ামী লীগের ওয়েবসাইটগুলো ব্লক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে সোমবার প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। এবার ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনগুলোর অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। এ লক্ষ্যে ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্সে থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অ্যাকাউন্ট ব্লক করতে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো বন্ধ করার জন্য, আরেকটা হচ্ছে যে তাদের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটের অ্যাকাউন্টগুলো ব্লক করার জন্য। তো আমরা দুটো কম্পোনেন্ট একসাথে একটা চিঠিতে বিটিআরসিকে এনসিএসসি থেকে জানানো হয়েছে এবং আমি যতটুকু জানি যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো ইতিমধ্যে ব্লক করা হয়েছে। তিনি জানান, চিঠি দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এবং এক্স ও ইউটিউব কর্তৃপক্ষকেও অনুরোধ করা হয়েছে। সন্ত্রাসী সংগঠন বা নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ব্লক করার জন্য বলেছি। ফেসবুক সেটা বা মেটা, ইউটিউব, গুগল তারা তাদের কমপ্লায়েন্স মেনে তারা সেটা আমাদেরকে জানাবে, সেজন্য অপেক্ষা করতে হবে। এদিকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা পেলে নিজেদের নেটওয়ার্ক ব্যবহার করে যাতে আওয়ামী লীগ প্রচারণা চালাতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা এবং মোবাইল অপারেটররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে 19টি।
এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 9টি এবং উত্তর সিটির 10টি স্থানে নির্ধারণ করে দরপত্র আহ্বান করা হয়েছে। ঈদের আগের 3 দিন সহ 5 দিন চলবে পশু বেচাকেনা। থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। হাট পরিচালনায় নিয়মের ব্যত্যয় ঘটলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। সানবি রুপলের রিপোর্ট। কোরবানির ঈদের বাকি আছে 1 মাসেরও কম। এরই মধ্যে রাজধানীতে পশুর হাট বসানোর প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। হাট ইজারা দিতে আহ্বান করা হয়েছে উন্মুক্ত দরপত্র। আদালতের নিষেধাজ্ঞায় এবার হাটের তালিকা থেকে বাদ পড়েছে আফতাবনগর এবং মেরাদিয়া পশুর হাট। উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠের খালি জায়গা সহ দক্ষিণ সিটিতে 9টি হাট বসবে। অন্যদিকে গাবতলী স্থায়ী পশুর হাট এবং বসিলা, মিরপুর, খিলক্ষেত, বাড্ডা সহ উত্তর সিটিতে হাট বসবে 10টি। শান্তি শৃঙ্খলা বজায় রেখে যারা পাবেন, পাওয়ার ক্ষেত্রে খুবই নিউট্রাল থাকবে। আমরা তো পলিটিক্যাল পার্টি না। 9টা হাটের বিষয়ে আমাদের ইতিমধ্যে টেন্ডার কার্যক্রম হয়েছে। যেগুলি সরকারি নির্ধারিত মূল্যের পাবো বা তার চেয়ে বেশি হবে, যেগুলি হবে না সেগুলি আমরা সেকেন্ড এবং থার্ড ফেজে যে মূল্যায়ন করার চেষ্টা করব। দ্বিতীয় পর্যায়ের দরপত্রের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 27 মে পর্যন্ত। এরপর সর্বোচ্চ দরদাতাদের চূড়ান্ত করা হবে। নিয়মকানুন মেনে হাট পরিচালনার ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে সিটি কর্পোরেশন। একদম ট্রান্সপারেন্ট ওয়েতে এগুলো হবে, বিডিং হবে। যারা পাবেন তাদের উপরে আমরা কড়াকড়ি নির্দেশনা দিয়ে রাখছি যে ময়লা যেন না করে, রাস্তায় যেন এগুলো না ফেলে। এগুলো যিনি সিলেক্টেড হবেন তারা এইগুলো মেনটেন করে এই হাটগুলো মেনটেন করবেন এবং কোনো অবৈধ হাট আমরা হইতে দিব না। প্রাথমিক পর্যায়ে যে টেন্ডারটা ফ্লোট করেছিলাম সেখানে যে সাবমিশন হয়েছে সেখানে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো রাজনৈতিক কোনো প্রভাব আমরা অনুভব করি নাই। নির্ধারিত স্থানে হাট পরিচালনা ছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় জোর তদারকি করবে নগর কর্তৃপক্ষ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত যশোরের খামারিরা। তবে এবার খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। এ কারণে বন্ধ হয়ে গেছে অনেক খামার। গত বছরের চেয়ে এবছর পশুর সংখ্যা কমেছে অন্তত 13,000। তবে প্রাণী সম্পদ বিভাগ বলছে কোরবানির পশুর সংখ্যা কমলেও স্থানীয় চাহিদা পূরণ হবে। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 1 মাসেরও কম সময় আছে ঈদুল আজহার। 2 সপ্তাহ পর শুরু হবে কোরবানির পশুর হাট। বর্তমানে পশুগুলো হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে যশোরে দিন দিন কমছে গবাদি পশুর খামারের সংখ্যা। খামারিরা বলছেন লালন পালনে খরচ বেড়েছে অনেক। বর্তমানে বাজার মূল্যে পশু বিক্রি করলে তেমন লাভ হচ্ছে না। এই কারণে অনেকে খামার করা ছেড়ে দিয়েছেন। এমনকি আগামী ঈদুল আজহায় পশুর ন্যায্য মূল্য পাওয়া নিয়ে আশঙ্কায় তারা। খাদ্য খাবারের এত দাম, মানুষ গরু পোষার কোনো নেই। সব গরু পুষলে সবার লস। এখন বর্তমান সময় পশুপালন করা খুবই একটা ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ ব্যবসা হয়ে গেছে। এবছরে সবচেয়ে বেশি যেটা সমস্যা ফেস করেছি সেটা হলো খাদ্যদ্রব্যের দাম তো ঊর্ধ্বগতি, এর থেকেও বেশি সমস্যা হয়েছে বিচালিতে। প্রাণী সম্পদ বিভাগ বলছে কোরবানির পশুর হাটের জন্য গত বছরের তুলনায় এবছর অন্তত 13,000 পশু কম প্রস্তুত করা হচ্ছে। তবে বর্তমানে যে পরিমাণ লালন পালন হচ্ছে তাতে স্থানীয় চাহিদা মিটবে। খামারের সংখ্যা হয়তো কিছুটা কমে যেতে পারে, কিন্তু এখানে আমাদের প্রত্যেকবারই উদ্বৃত্ত থাকে। একবারও আমরা প্রত্যাশা করছি প্রায় 18,000-এর প্লাস আমাদের এখানে ছাগল এবং গরু দিয়ে উদ্বৃত্ত থাকবে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কোরবানির জন্য যশোরে প্রায় 96,000 পশুর চাহিদা রয়েছে। তার বিপরীতে প্রস্তুত করা হচ্ছে 1,14,574টি পশু। গত বছর এই সংখ্যা ছিল 1,26,851টি। সময় সংবাদ, যশোর। রাস্তাঘাটে হই হুল্লোড় না করে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। বুধবার জাতীয় শিল্পকলা একাডেমিতে মহানগরী সাংস্কৃতিক ফোরামের আয়োজনে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। বলেন, গণতন্ত্রকামী মানুষদের নিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন শিক্ষার্থীরা। এখন তরুণ প্রজন্ম যদি ভুল পথে যায় তবে ক্ষতিগ্রস্ত হবে দেশের ভবিষ্যৎ। এই সময়টা যদি তোমরা লেখাপড়ার পরিবর্তে রাস্তায় গিয়ে তোমরা হই হুল্লোড় করো, তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতে তোমাদের উপরে যে দায়িত্ব আসবে
বাংলাদেশের 18 কোটি মানুষকে পরিচালনার যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করতে পারবে না। আমরা এই দেশ পরিচালনা করেছি, একসময় দায়িত্ব জনগণ আমাদের দিয়েছিল। ভবিষ্যতে যখন নির্বাচন হবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয়, দেশের মানুষ যাকে দায়িত্ব দেয় তারাই এই দেশ পরিচালনা করবে। শেখ হাসিনা বিতাড়িত হলেও সরকারে থাকা তার প্রেতাত্মারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, ক্ষমতার জন্য নয়, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি নির্বাচন চায় বলেও জানান জয়নুল আবদিন ফারুক। বিএনপিকে ক্ষমতা নেবার জন্য নয়, বিএনপি চায় 16 বছর আন্দোলন করেছি, নিঃসন্দেহে বিনা বাধায় আমি ভোট কেন্দ্রে যাব, আমার পছন্দের মার্কাকে আমি ভোট দেব। কারা আপনার আশেপাশে বসে গুনগুন করে আওয়ামী প্রেতাত্মাদের দ্বারা আমার নির্বাচন বিলম্বিত করার হীন প্রচেষ্টা লিপ্ত, তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণ আপনাকে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গণ অবস্থান করেছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা অভিযোগ করেন, শপথ গ্রহণ নিয়ে সরকার গড়িমসি করছে। এদিকে ইশরাককে মেয়র ঘোষণা করে আদালতের দেয়া রায় স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। স্লোগানে মুখর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে জড়ো হন দক্ষিণের বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা। বুধবার সকালে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। নগর ভবন থেকে কর্মকর্তাদের বের করে দেন বিক্ষুব্ধরা। দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের মাধ্যমে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিও জানান তারা। কেন ইঞ্জিনিয়ার ইশরাক মেয়র কেন পাচ্ছে না, কেন উনি বসতে পারছেন এখানে? কিছু কুচক্র মহল সেটাকে নিয়ে তালবাহানা করছে। এদিকে ইশরাকের শপথ গ্রহণ নিয়ে সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ করেন আন্দোলনকারীরা। দ্রুত মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। ইশরাক প্রকৃত মেয়র না হলেও জনাব ইশরাক হোসেন ছিলেন জনতার মেয়র। আইন মন্ত্রণালয় এই মতামত দিতে আমাদের গড়িমসি করতেছে। এদিকে গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনেও মানববন্ধন করেন মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আমরা রাস্তায় রাস্তায় কত ঘুরবো, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। আমাদের এই দোকান ছাড়া উপার্জনের কোনো উৎস নেই। দোকান খুলে দেওয়ার বিষয়ে এখনো দায়িত্বশীল কারো পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে জানান আন্দোলনকারীরা। সরজমিনে এসে আমাদের ব্যবসায়ীদেরকে দেখে যান। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। 8 বছর পর সচল গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের 3 নম্বর পাম্প সুবিধা পাবেন 4 জেলার কৃষক। নির্দিষ্ট সময়ের মধ্যেই পানি সরবরাহের আশ্বাস। আসছে বাজেটে প্রাণী ও মৎস্য সম্পদের উন্নয়নের ভর্তুকি বাড়ানো ও সহজ শর্তে ঋণ সুবিধা চালুর দাবি জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। এতে একমত কৃষি ও অর্থনীতিবিদরাও। বলছেন, ভর্তুকির পুরোটাই শস্য খাতে না দিয়ে এদিকেও নজর দেওয়ার সময় এসেছে। মাছ মাংসের দাম কমাতে ফিডের কাঁচামাল আমদানিতে শুল্ক জটিলতা নিরসনের দাবিও এসেছে। ফরহাদুর রহমানের রিপোর্ট। শস্যের পাশাপাশি আমিষ উৎপাদনে বাংলাদেশ এখন অনেক দেশের কাছে উদাহরণ। মিঠা পানির মাছ আহরণে বিশ্বে আমাদের অবস্থান দ্বিতীয়, আর মুরগি উৎপাদনে দক্ষিণ এশিয়ায় তৃতীয়। এক দশকে গবাদি পশুর উৎপাদন বেড়েছে 142%-এরও বেশি। কৃষি খাতে মৎস্য ও প্রাণী সম্পদের অংশগ্রহণ বাড়লেও এ খাতে শস্যের তুলনায় বরাদ্দ, ভর্তুকি ও ঋণ সুবিধা তেমন নেই, যা দিন দিন বাড়িয়ে দিচ্ছে উৎপাদন খরচ। কখনো সমান হচ্ছে, কখনো লস হচ্ছে, সেক্ষেত্রে খামার টিকায় রাখা মুশকিল। বারে বারে আমরা ডিলারদের কাছে জিম্মি হয়ে যাচ্ছি। বাচ্চা তো বেশি দামে উঠাইতে হয়, ফিটের দাম বেশি, ফিট বাকি নিয়ে আসি। ফিড উৎপাদনকারীরা বলছেন, দেশীয় কাঁচামাল কিনতে মধ্যবর্তী স্তরের ভোগান্তি ও আমদানিতে উচ্চ শুল্কের চাপে রয়েছে তারা, যার প্রভাব পড়ছে বাজারে। সাধারণ ভোক্তাকে যদি আপনি কম দামে মাংস, দুধ, মাছ, মুরগি, ডিম খাওয়াইতে চাই, খাবারের দাম কমানোর বিকল্প নেই। টিডিএস, এআইটি, ভিডিএস এগুলো প্রত্যাহার না করলে খাবারের দাম কমানো সম্ভব না। ফার্মাররা বাধ্য হয় অনেক সময় মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে ফিড নেওয়া, তাদের কাছে খাবার মুরগি বিক্রি করা। কৃষককে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে হবে।
টাকার অঙ্কে বাজেটের আকার বাড়লেও সবশেষ 5 অর্থ বছরে 4 বারই কৃষি খাতে বরাদ্দ ছিল গড়ে মোট বাজেটের 5.5%। এর মধ্যে মৎস্য প্রাণী সম্পদ উপখাত পেয়েছে নামমাত্র বরাদ্দ। এমন বাস্তবতায় সামগ্রিক কৃষিতে বিরাট অবদান রাখা এই উপখাতে বরাদ্দ ভর্তুকি বাড়ানোর তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। কৃষি মন্ত্রণালয়ে যেমনি ভর্তুকি আলাদাভাবে দেওয়া হয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ক্ষেত্রে সেটা রাখা হয়। মৎস্য প্রাণী সম্পদ ক্ষেত্রে যে উপকরণের ব্যবহার করা হয় এগুলোর দাম বেড়ে যায়, বিশেষ করে খাদ্যের দাম অনেক বেড়ে গেছে। এই ক্ষেত্রে যদি ভর্তুকি দেওয়া হয় তাহলে দামটা কমবে এবং সাধারণ মানুষ সেটা ভোগ করার সুযোগ পাবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, আগামী বাজেটে কৃষিখাত সংশ্লিষ্ট 5 মন্ত্রণালয়ের জন্য 48,000 কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে, যেখানে ভর্তুকি থাকতে পারে 18,000 কোটি টাকা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জুনের মধ্যে আইএমএফ এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির $130 কোটি ছাড় হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এছাড়াও অন্যান্য সংস্থার কাছ থেকে পাওয়া যাবে আরও প্রায় $200 কোটি। দুবাই থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বুধবার এসব কথা জানিয়েছেন গভর্নর। এ সময় তিনি জানান, ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থনীতির সংকট মোকাবেলায় 2022 সালের জুলাই মাসে আইএমএফ এর কাছে ঋণ চায় বাংলাদেশ। 2023 সালের 30 জানুয়ারি শর্ত সাপেক্ষে $470 কোটি ঋণ প্যাকেজ অনুমোদন হয়। এর মধ্যে 3 কিস্তিতে $231 কোটি পাওয়া গেছে। বাকি 4 কিস্তির মধ্যে চতুর্থ ও পঞ্চম কিস্তিতে মিলবে $130 কোটি। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জুনেই এই অর্থ ছাড়ের কথা জানান অর্থ মন্ত্রণালয়। একই তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও। দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংবাদ সম্মেলনে গভর্নর আরও জানান, ডলারের দাম বাজারের উপর ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি যে জুন মাসের মধ্যেই সবগুলো রিলিজ হয়ে যাবে। তাদেরকে বাজারের হাতে রাখছি, আমরা বাজারে থাকবো, আমরাও কেনাবেচা করব, কিন্তু অ্যাজ এ পার্টিসিপেন্ট। অযৌক্তিক কোনো দামে কারোর কাছ থেকে ডলার কেনার কোনো প্রয়োজন নেই, যথেষ্ট সরবরাহ আছে। আইএমএফ ছাড়াও অন্যান্য সহযোগীদের কাছ থেকে আরও প্রায় $2 বিলিয়ন ঋণ মিলবে বলে জানানো হয়। এ সময় ব্যাংক খাতের কথা তুলে ধরে গভর্নর বলেন, সংস্কারের জন্য প্রয়োজনে কিছু ব্যাংক একীভূত হবে, এতে আমানতকারীদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা সুশাসন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। যদি কোনো ব্যাংকের শর্টফল থাকে, যাদের থাকবে, আমরা তাদেরকে মার্জার করব, অ্যাকুইজিশন করব, নিয়ে নিব, আমরা তাদের লিকুইডেট করব, যেটা করা প্রয়োজন সেইভাবে আমরা আগাবো। ডিপোজিটরে কোনো ভয়ের কোনো কারণ নাই, বাংলাদেশ ব্যাংক তাদের সাথে আছে। মূল্যস্ফীতি কমানো নিয়ে আশাবাদী গভর্নর বলেন, মে মাসে এর হার 8% ঘরে নেমে আসবে, আর আগামী বছর তা হবে 5%। সামগ্রিক ব্যবস্থাপনাটা একটা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নাব্য হারিয়ে অস্তিত্ব সংকটে খুলনা অঞ্চলের অন্তত 22 নদী। এর প্রভাবে গত 1 দশকে এ অঞ্চলে নৌরুট কমেছে 15টিরও বেশি। এতে নৌপথে প্রতিনিয়ত কমছে পণ্য পরিবহন, বাড়ছে খরচ, ফলে মুখ থুবড়ে পড়েছে নদী নির্ভর অর্থনীতি। পরিকল্পিত উদ্যোগে নদী খনন সহ উজান থেকে পানি প্রবাহের জন্য ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার বটিয়াঘাটা উপজেলার শোলমারী নদী চর পড়ে এখন মৃতপ্রায়, অথচ বছর 5 আগেও এই নদী দিয়ে দেশের বিভিন্ন স্থানে বড় নৌযানে পাট, সার, সবজি সহ বিভিন্ন পণ্য পরিবহন হতো। নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন স্থানীয়রা। এই নদীতে 110 হাত পর্যন্ত পানি ছিল, মানে কাছে দিয়ে বালি উৎপাদন করে নদীটা শেষ করে ধ্বংসের পথে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার তথ্য বলছে, বিভাগের অন্তত 22টি নদী অস্তিত্ব সংকটে। এর মধ্যে খুলনার ময়ূর, ভৈরব, হামকুড়া, কাজীবাছা, যশোরের টেকা, কুমার, হরিহর, ঝিনাইদহের বেতনা, কুষ্টিয়ার কালীগঙ্গা, সাতক্ষীরার ইছামতি অন্যতম। এসব নদীর বেশিরভাগেই নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। সরু নদীতে পণ্যবাহী জাহাজে দুর্ঘটনাও ঘটছে মাঝে মধ্যেই। ফলে গত 1 দশকে এ অঞ্চলে 2 নদীবন্দর নোয়াপাড়া ও খুলনায় পণ্য পরিবহন কমে এসেছে অর্ধেকে। আমাদের অনুরোধ, এই নদী যেগুলো আছে সেইগুলো দ্রুত সময়ের ভিতর এগুলোকে সুন্দরভাবে ড্রেজিং করে আমাদের ব্যবসার উপযোগী করা। বিশেষজ্ঞরা বলছেন, এ অঞ্চলের নদীকেন্দ্রিক অর্থনীতি বাঁচাতে পরিকল্পিত উদ্যোগে ড্রেজিং এর পাশাপাশি উজান থেকে পানি প্রবাহের ব্যবস্থা করতে হবে। গঙ্গাতে আমরা এখনো যতটুকু পানি পাই, 35,000 কিউসেক পাই, তার থেকে 10 থেকে 15,000 কিউসেক খুলনা অঞ্চল, যশোর অঞ্চলকে দিলে এখানকার নদীগুলো আবার জীবিত হয়ে উঠতে পারে। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, নদীবন্দরগুলোর উন্নয়ন ও মৃত নদী বাঁচাতে বড় ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
বিআইডব্লিউটি এবং নৌপরিবহন মন্ত্রণালয় তথা সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমের প্রকল্প নেওয়া হচ্ছে। মৃত প্রায় নৌপথগুলো আবার পুনরুদ্ধারের জন্য সরকারের পরিকল্পনা আছে। বর্তমানে খুলনা থেকে 5টি রুটে জাহাজে পণ্য পরিবহন হয়। নৌ রুটের এসব নানা সমস্যায় বাধ্য হয়ে এ অঞ্চলের ব্যবসায়ীরা সড়ক পথে পণ্য পরিবহনে ঝুঁকছেন, যেখানে খরচ 3 গুণেরও বেশি, আর যার প্রভাব পড়ছে পণ্যের মূল্যেও। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সুপেয় পানির তীব্র সংকট মেহেরপুর পৌরসভায়। এলাকাবাসী বলছেন, পৌরসভার পাইপলাইন থেকে যে পানি মিলছে তা অতিরিক্ত আয়রন ও দুর্গন্ধযুক্ত। এ কারণে অতিরিক্ত খরচ করে নলকূপ স্থাপন করতে হচ্ছে। অথচ 2019 সালে একটি পরিশোধনাগার নির্মাণ হলেও তা চালু হয়নি। এজন্য পৌরসভা কর্তৃপক্ষকে দুষছেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। তবে শিগগিরই নতুন পানি পরিশোধনাগারটি সংস্কার করে চালুর আশ্বাস পৌর কর্তৃপক্ষের। বেনিয়ামিনের রিপোর্ট। পৌরসভার সংযোগ লাইনে নেই পানি, বাধ্য হয়ে নলকূপ স্থাপন করে পানি উত্তোলন করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। মেহেরপুর পৌরসভায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। বাসিন্দারা পানির বিল পরিশোধ করলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এলাকাবাসী বলছেন, পৌরসভার পাইপলাইন থেকে যে পানি মিলছে তা অতিরিক্ত আয়রন ও দুর্গন্ধযুক্ত। এ কারণে অতিরিক্ত খরচ করে নলকূপ স্থাপন করতে হচ্ছে। লাইনে পানি আমরা পাচ্ছি না, লাল আয়রনে কল জাম হয়ে যাচ্ছে। যেহেতু পানি পাচ্ছি না, সেহেতু আমাদের মোটর নিতে বাধ্য হয়েছি আর কি। তারা লাইন কর্তনও করেনি, কোনো বিকল্প ব্যবস্থাও করেনি। চালু হলে আমাদের স্থানীয় মানুষ কিছু কর্মসংস্থান বাড়বে। আমরা চাই যে জিনিসটা আর হোক, রানিং হোক। এদিকে পানি সংকট নিরসনে 2019 সালে 9 কোটি টাকা ব্যয়ে একটি পরিশোধনাগার নির্মাণ হলেও তা চালু হয়নি। দিনের পর দিন পড়ে থেকে নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। এজন্য পৌরসভা কর্তৃপক্ষকে দুষছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। পরিপূর্ণভাবে সার্ভেটা করা উচিত ছিল। পরিপূর্ণভাবে হয়ে থাকে তো ভালো, যদি না হয়ে থাকে তাহলে সম্পূর্ণ ক্ষতি কিছু কাজ করতে হবে। দীর্ঘদিন ব্যবহারকারী যদি লিকেজ হয়ে থাকে তাদেরকে সারাতে হবে। তবে শিগগিরই নতুন পানি পরিশোধনাগারটি সংস্কার করে চালুর আশ্বাস পৌর কর্তৃপক্ষের। বিভিন্নভাবে প্রজেক্ট অফিসে বা ডিপিএস এর হেড অফিসে যোগাযোগ করে বিভিন্ন মাধ্যমে রিজেনারেশন করে এটাকে আমরা সচল রাখার চেষ্টা করছি। পানি সংকট নিরসনে কারিগরি ব্যক্তিসমূহ যে পরামর্শ দিয়ে থাকবেন সেটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এই জানার প্রেক্ষিতে এই পৌরসভার যে পানির কিছুটা সংকট রয়েছে সে সমস্ত পানির সংকট নিরসনে কার্যকরী উদ্যোগ গ্রহণ করব। মেহেরপুর পৌরসভায় প্রতিদিন পানির চাহিদা 12,000 ঘনমিটার থাকলেও সরবরাহ করা হচ্ছে 5,000 ঘনমিটার। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। প্রায় 1 বছর ধরে ওষুধ সংকটে ভুগছে খুলনার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ফলে এখানে প্রসূতি সেবার জন্য ভর্তি হওয়া নারীদের প্রয়োজনীয় ওষুধ দিতে পারছে না প্রতিষ্ঠানটি। এতে বিপাকে পড়েছেন দরিদ্র রোগী ও তাদের স্বজনেরা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। খুলনার একমাত্র সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ওষুধ রাখার স্টোরের বেশিরভাগ অংশ এভাবে ফাঁকা পড়ে রয়েছে। প্রায় 1 বছর ধরে প্রসূতিদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীর পরিবারকে। হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের প্রথম 4 মাসে কেন্দ্রটিতে সন্তান জন্ম দিয়েছেন 330 জন মা। এর মধ্যে 246 জন নর্মাল ডেলিভারি ও 42 জনের সিজারিয়ান ডেলিভারি হয়েছে। সেবা নেওয়া সকলের সরকারিভাবে যাবতীয় ওষুধ প্রাপ্তির কথা থাকলেও সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন তারা। এতে দরিদ্র ও অসহায় মানুষ আর্থিকভাবেও সমস্যায় পড়ছেন। আমরা আশায় আসি যে কিছু সাশ্রয় হওয়ার জন্য, তাই সে তো দেখি যে ওষুধ নাই। আমার মাসে 30টা আয়রন 30টা ক্যালসিয়াম লাগে, সেখানে আমি 10টা আয়রন 10টা ক্যালসিয়াম পাইছি। যাদের কোনো সামর্থ্য নেই তাদের জন্য এই ব্যবস্থাটা করা উচিত, যেন তারা সুযোগ সুবিধা পায় সবকিছু। এদিকে শুধু ওষুধ সংকট নয়, এই স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত উন্নয়ন ও আউটসোর্সিং খাতে কাজ করা নার্স সহ 7 জনের বেতন মিলছে না গেল 11 মাস। মানবিক সংকটে রয়েছেন তারাও। ভিজিট আসছিল অফিসাররা, তারা এসে বলছিল যে এই মাসের প্রথম সপ্তাহের ভিতরে বেতন চলে আসবে, কিন্তু এখন পর্যন্ত বেতন আসেনি। রেগুলারই বেতন পাইতাম, বরাদ্দ থাকলে আমরা বেতন পাইতাম, এখন বেতন পাচ্ছি না 1 বছর যাবৎ। দ্রুত সমাধান প্রয়োজন জানিয়ে চিকিৎসকরা বলছেন, ইনডোরের ওষুধ শেষ হওয়ার পাশাপাশি আউটডোরের ওষুধও শেষের দিকে, আর দ্রুতই সমাধান হবে বলে আশা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তার। আউটডোরের রোগীদের জন্য ওষুধ আছে, কিন্তু সেটা হলো জুলাই মাস পর্যন্ত। জুলাই মাসের পরে ওটা শেষ হয়ে যাবে, এরপরে কি হবে আর যায় না। তাদের বিষয়টা আমাদের কর্তৃপক্ষ এবং সরকার অবগত আছেন।
আমরা আশা করতেছি শীঘ্রই এই বিষয়টার সমাধান হবে। গর্ভবতী মা ও নবজাতক শিশুদের চিকিৎসার জন্য 1970 সালে খুলনার স্যার ইকবাল রোডে যাত্রা শুরু হয় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। তীব্র গরমে অতিষ্ঠ ঝিনাইদহের জনজীবন। এর মধ্যে বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই পর্যাপ্ত ফ্যান। এতে ভোগান্তিতে শিক্ষক শিক্ষার্থীরা। গত কয়েকদিনে শিক্ষার্থী উপস্থিতি কমে গেছে বলে জানান শিক্ষকরা। শিগগিরই ফ্যানের ব্যবস্থার পাশাপাশি শুধু মর্নিং শিফট চালু রাখার দাবি সংশ্লিষ্টদের। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ঝিনাইদহের মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণীকক্ষে নেই পর্যাপ্ত ফ্যান। গরমে বেহাল দশা কোমলমতিদের। গত কয়েকদিন ধরে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে মাঝারি থেকে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত ফ্যান না থাকায় ভোগান্তিতে পড়েছে শিক্ষক শিক্ষার্থীরা। গরমের কারণে শিক্ষার্থী উপস্থিতি কমে গেছে বলে জানান শিক্ষকরা। শিগগিরই ফ্যানের ব্যবস্থার পাশাপাশি মর্নিং শিফট চালু করার দাবি সংশ্লিষ্টদের। আমাদের খুবই কষ্ট হয় আর গা খুব ঘামে। বাড়ি যাতে গরম লাগে, কিনা বসে থাকলে গা ঘেমে যায়, কারেন্ট চলে যায়, ফ্যান নষ্ট হয়ে গেছে। অনেক সময় বমি করছে, আমাদের অনেক সমস্যা হচ্ছে। ডিমটি ভেঙে গেছে, আসলে এর মেরামত করা সম্ভব না। কি হয়েছে, বাচ্চা অসুস্থ, জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, এরকম। বাজেট সংকটের কারণে বৈদ্যুতিক ফ্যান কম। দুপুরের সময় যদি আমাদের স্কুল শেষ করে দেওয়া যায় তাহলে বাচ্চাদের অনেক ছেলেমেয়েদের অনেক সুবিধা হয়। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। এই বেল্টের জন্য আলাদা কোনো টাইম শিডিউল করতে পারেন কিনা সেটা আমরা অনুরোধ করব। যদি হয় সেটি হলে আমাদের এলাকার ছেলেমেয়েদের জন্য খুব ভালো হবে। পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই, সেগুলোতে আমাদের সিলিপ ফান্ডের যে বরাদ্দ আছে সেখান থেকে যতটা সম্ভব আমরা এটা মেকআপ করার চেষ্টা করব। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে ঝিনাইদহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 907টি আর শিক্ষার্থীর সংখ্যা 1,67,401 জন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। ঠাকুরগাঁও সীমান্ত থেকে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি জানায়, বুধবার বিকেলে রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তের 373 পিলার সংলগ্ন এলাকায় নিজ জমির পাশে কাজ করছিলেন আজিজুর সহ কয়েকজন কৃষক। এ সময় ভারতের 184 আমবাড়ি বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের ধাওয়া করে। অন্য কৃষকরা পালিয়ে গেলেও আজিজুরকে ধরে নিয়ে যায় বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে ওই কৃষককে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। মৌলভীবাজার বড়লেখা সীমান্ত দিয়ে 44 জন পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায়, বুধবার বড়লেখা উপজেলা সীমান্ত এলাকা লাতু ও পাল্লারতল দিয়ে 44 জন নারী পুরুষকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। এ সময় স্থানীয়রা তাদের দেখে বিজিবি 52 ব্যাটালিয়নকে খবর দেয়। পরে বিজিবি তাদের উদ্ধার করে নিয়ে যায়। আটককৃতরা দীর্ঘদিন ভারতে বসবাস করে আসছিলেন। ভারত পাকিস্তান সংঘাত শুরুর পর দেশের ভূখণ্ড সুরক্ষায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। অবৈধ প্রবেশ বা পুশিন ঠেকাতে কাজ করছেন বাহিনীর সদস্যরা। পাশাপাশি আনসার সদস্য মোতায়েন এবং স্থানীয়দের সচেতন থাকারও পরামর্শ দিচ্ছে বিজিবি। দেশের ভূখণ্ড সুরক্ষা দিতে অত্যন্ত প্রহরী হিসেবে টহল দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। ভারত পাকিস্তান চলমান সংকট শুরুর পর থেকে যেন কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে দেশের সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। দেশের সবকটি সীমান্ত ফাঁড়িতে বিজিবির সদস্য ও প্রয়োজনীয় রসদসহ শক্তি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধ, অবৈধ প্রবেশ বা পুশিন ঠেকাতে বিজিবির সদস্যরা রাত দিন কাজ করে যাচ্ছেন। স্থানীয়দের সঙ্গে উঠান বৈঠক করে সীমান্তকে নিরাপদ রাখতে সচেতন থাকারও পরামর্শ দিচ্ছেন তারা। কোনো অবস্থাতেই যাতে পুশিং না করতে পারে এর জন্য আনসার, ভিটিপি এবং এলাকাবাসীর সহযোগিতা নিয়ে সর্বক্ষণিক আমরা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। সূর্যাস্তের পর মাইলের পর মাইল কাঁটাতারের বেড়ার পাশে লাগানো লাইট ক্রমান্বয়ে জ্বলে ওঠে। চলমান পরিস্থিতি বিবেচনায় দিনের মতো রাতেও সীমান্তে বিশেষ টহল, চেকপোস্ট ও নজরদারি বাড়ানো হয়েছে।
ফাহরি ফারজানা, সময় সংবাদ। রংপুর নগরীর বেতপট্টি এলাকার একটি দোকান থেকে প্রায় 100 ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। দোকানের কর্মচারীদের ব্যস্ত রেখে কৌশলে চুরি করেন 5 নারী। ঘটনার পর ওই এলাকার দোকানগুলোর নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী নেতারা। এদিকে অপরাধীদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তরিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। বুধবার দুপুর 12:30টায় রংপুর নগরীর লক্ষ্মী জুয়েলার্সে প্রবেশ করেন 5 নারী। গয়না দেখার নামে তারা কালক্ষেপণ ও কর্মচারীদের ব্যস্ত রাখেন। এক পর্যায়ে কৌশলে স্বর্ণের স্টক বাক্সটি নিয়ে সটকে পড়েন। স্বর্ণ খোয়া যাওয়ার বিষয়টি বিকেল 3টার দিকে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন দোকানের মালিক। জানান, চুরি হওয়া বাক্সে 100 ভরিরও বেশি স্বর্ণালংকার ছিল। প্রশাসন যদি আপনাদের শনাক্ত করতে না পারে তাহলে ভবিষ্যতে স্বর্ণ ডিপার্টমেন্টে থাকবে না, কারণ এই ডিপার্টমেন্টের যদি আজকে আমি আজকে ক্ষতিগ্রস্ত হয়েছি, আরেকজন ক্ষতিগ্রস্ত হবে। আমরা এটার সুস্থ একটা তদন্তের মাধ্যমে আমরা জিনিসটা যদি উদ্ধার করতে পারে প্রশাসন, আমাদের জন্য খুবই ভালো হবে এই জিনিসটা, যেহেতু আমাদের কাছে ফুটেজ আছে। এই ঘটনায় মার্কেট এলাকায় নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী নেতারা। এদিকে অপরাধীদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এটা একটা প্রতারণা, কঠিন চক্র, এখানে কেউ না কেউ এর সঙ্গে জড়া আছে। এই জন্য আমি প্রশাসনের কঠিনভাবে এটার ব্যাপারে হস্তক্ষেপ চাচ্ছি। এই বিষয়ে আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি, আমাদের টিম এবং আমরা সকলে এই বিষয়ে কাজ করছি। আমরা পরবর্তীতে আসামি ধরার ব্যাপারে আমরা তৎপর। শিগগিরই তদন্ত করে চুরি হওয়ার স্বর্ণালংকার উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে রংপুর জুয়েলারি অ্যাসোসিয়েশন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। মেহেরপুর সীমান্তে চোরাচালানের সময় 4টি স্বর্ণের বারসহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সদর উপজেলার বুড়িপোতা এলাকার 117 নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের প্রায় 1 কিলোমিটার অভ্যন্তরে চলছিল বিশেষ অভিযান। সে সময় 2 জন বাইসাইকেল আরোহীকে সন্দেহ হলে তল্লাশি চালাতে দেয়া হয় থামার নির্দেশ। তবে বিজিবির নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করে ওই 2 জন। পরে ধাওয়া করে তাদের আটক করে সীমান্তরক্ষীরা। দেহে তল্লাশি চালালে উদ্ধার হয় 4টি স্বর্ণের বার। আটককৃত কালাম ও আরুজ আলীর নামে সদর থানায় মামলা দিয়েছে বিজিবি। চুয়াডাঙ্গা পৌরসভা এবং জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ 3 চাকার যান। যত্রতত্র যাত্রী তোলায় যানজটের সৃষ্টি হচ্ছে। এমনকি এসব যানের চালক অনভিজ্ঞ হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সড়ক জুড়ে 3 চাকার যানবাহনের দাপট, যত্রতত্র থামিয়ে করা হচ্ছে যাত্রী ওঠানামা। চুয়াডাঙ্গা পৌরসভার সব সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক এবং নসিমন পরিমন। যত্রতত্র যাত্রী তোলায় সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী বলছেন, এসব যানের চালক অনভিজ্ঞ হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বেসরকারি সংস্থা নিরাপদ সড়ক চায়ের তথ্য মতে 2024 সালে চুয়াডাঙ্গায় 173টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 97 জন, যার মধ্যে বেশিরভাগই এসব অবৈধ যানের কারণে। জাতীয় মহাসড়কে এসব যান চলাচলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না কেউই। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কোনো কাজ করছে না বলে অভিযোগ পৌরবাসীর। অবৈধ যানবাহনের কারণে আমাদের সাধারণ যে চলাফেরা, সেই চলাফেরায় রাস্তাঘাটে আমাদের বিঘ্ন ঘটছে। যাত্রী তুলছে, এতে জনসাধারণ খুবই হয়রান হচ্ছে। যেখান থেকে অবৈধ যানবাহন তৈরি হচ্ছে সেই উৎপাদনের স্থান বন্ধ করতে হবে। তবে ট্রাফিক পুলিশের দাবি, অবৈধ যান চলাচলে অভিযান অব্যাহত আছে। আর পৌর কর্তৃপক্ষ বলছে, শিগগিরই লাইসেন্স দিয়ে মাত্র 1000 অটোরিকশা পৌরসভায় চলাচলের অনুমতি দেয়া হবে। চেকপোস্ট, অভিযান এবং ত্রুটিপূর্ণ গাড়িগুলোতে সবসময় ব্যবস্থা নিয়ে থাকি এবং এটা চলমান আছে। 1000 গাড়ি যদি এট এ টাইমে চলে, সেখানেও যানজটের সৃষ্টি হতে পারে। ভিন্ন কালার দিয়ে এভাবে চালনা করা যায় কিনা এই বিষয়ে আমরা আলোচনা করছি। সড়ক বিভাগের তথ্য মতে চুয়াডাঙ্গা পৌরসভা এবং জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে প্রায় 30,000 অবৈধ যানবাহন চলাচল করে।
সময় সংবাদ, চুয়াডাঙ্গা। মাঠে মাঠে ধান কাটায় ব্যস্ত মেহেরপুরের কৃষকেরা। এবার ফলন ভালো হওয়ায় খুশি তারা, তবে সঠিক মূল্য নিশ্চিত করতে মনিটরিংয়ের দাবি তাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বেনিয়ামিন, যাচ্ছি তার কাছে। মেহেরপুরের মাঠগুলোতে এখন কৃষকের ব্যস্ততা চলছে ধান কাটা, মাড়াই এবং ঘরে তোলা নিয়ে। মেহেরপুরের যে কৃষকরা আছে তারা এখন অধিকাংশই কিন্তু এই কাজটিতে ব্যস্ত। বিভিন্ন মাঠে যে আমরা যদি দেখি যে মাঠগুলোতে কেউ ধান কাটছে, কেউ বা মাড়াই করছে, কেউ বা বস্তাবন্দি করছে, এই চিত্রটাই এখন মেহেরপুরে দেখা মিলবে। মেহেরপুরে প্রায় 10,000 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে এবং এই ধান আবাদের মধ্যে যে ধানগুলো বেশি হয়েছে ব্রি ধান 48, 74, 87, 91 এই ধানগুলো কিন্তু মেহেরপুরে বেশি আবাদ হয়েছে। এর পাশাপাশি আমরা যে এখানে এসেছি মেহেরপুর সদর উপজেলার একটি মাঠে, এই মাঠে কিন্তু অধিকাংশই কিন্তু এই ধানগুলোই আবাদ হয়েছে। আমরা যে ধান একজন কৃষকের আবাদ দেখছি, তিনি রড মিনিকেট নামে একটি ধান আবাদ করেছেন এবং এই ধানটিতে তিনি বলছেন যে 25 থেকে 30 মণ ধান আবাদ হবে। অন্যান্য ধানগুলোতে কিন্তু আসলে 17, 18 থেকে শুরু করে 30 মণ পর্যন্ত ধান আবাদ হচ্ছে এবং এই ধান আবাদের ক্ষেত্রে কৃষকরা যেটি জানাচ্ছেন যে হচ্ছে এবার কিন্তু আসলে বেশি ঝড় বৃষ্টি কিংবা আবহাওয়া যে বৈরিতা সেটি এবার লক্ষ্য করেনি। তো সেই ক্ষেত্রে আসলে কৃষকরা এবার ভালো দামের আশায় কিন্তু রয়েছেন এবং ভালো দাম পেলে তারা লাভবান হবে বলেও কিন্তু তারা জানাচ্ছেন। এই ছিল মেহেরপুরের সর্বশেষ ধান কাটার খবর। সরাসরি যুক্ত ছিলাম মেহেরপুরে। 8 বছর পর চালু হলো গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের 3 নম্বর পাম্প। এর মাধ্যমে চাহিদা মোতাবেক সেচ সুবিধা দেয়া সম্ভব হবে বলছেন সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষ বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে পানি পৌঁছে দেয়া হবে ফসলি মাঠে, এতে আর সেচ সংকট হবে না। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। 1954 সালে প্রায় 4 লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা দিতে চালু হয় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। গত 8 বছর আগে বন্ধ হয়ে যায় প্রকল্পের 3 নম্বর পাম্প। এরপর থেকে সৃষ্টি হয় সেচের পানির সংকট, বিপাকে পড়েন কৃষক। গত 2 বছর আগে পাম্পটি মেরামতের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড ও জাপানের ইবারা কর্পোরেশন। সংস্কার শেষে 14 মে আবারও চালু করা হয় পাম্পটি। তবে এই পাম্পের পানি প্রকল্প এলাকায় যেতে সময় লাগবে 3 দিন। এর মাধ্যমে জিকে প্রকল্পের সেচ সংকট অনেকাংশে কমবে বলে মনে করেন কৃষক। এখন 3 মাস প্রায় এবার হচ্ছে বছরে, কিন্তু 6 মাস পর আমাদের সুবিধা হয়। বিভিন্ন ধরনের ক্ষেত খামার হয়, পানির অভাব হয়, কিন্তু আমরা সবসময় পানি পাই না। সরকারের কাছে দাবি যে নিয়মিত পানিটা যেন দেওয়া হয়, তাহলে আমরা উপকৃত হব। এখন থেকে কৃষকের চাহিদা অনুযায়ী সেচের পানি সরবরাহ করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। এই পাম্পটি চালুর ফলে আমাদের যে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের যারা কৃষক রয়েছেন তারা এখন নিরবিচ্ছিন্নভাবে পানির সরবরাহ পাবেন এবং ভবিষ্যতে আমরা এই পাম্পের মাধ্যমে আমরা ইরিগেশন অব্যাহত রাখতে পারব। কর্তৃপক্ষের তথ্য মতে জিকে সেচ প্রকল্পের 3 নম্বর পাম্পটির সংস্কার ব্যয় হয় 12 কোটি টাকা। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন মনির হোসেন। আলিশা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক পরিবার দিবস আজ। এক সময়ের একান্নবর্তী পরিবার কাঠামো ভাঙতে ভাঙতে এখন একক কিংবা ডিজিটাল ফ্যামিলিতে পরিণত হয়েছে, যেখানে প্রযুক্তির সহায়তায় যোগাযোগ রক্ষার মাধ্যমে বন্ধন ধরে রাখার চেষ্টা করছেন সদস্যরা। সমাজ বিশ্লেষক বলছেন, আধুনিক জীবনে পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নেয়াতে বর্তমান প্রজন্মের মাঝে উদ্বেগ উৎকণ্ঠাই বেশি দেখা যাচ্ছে। রৌনক নিয়ন্তার প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। একটু ফাঁকা জায়গা পেলেই যে শহরে আকাশচুম্বী ভবন উঠে যায়, সে শহরের ঠাস বুনোটের ভিড়ে শিশুটির অপেক্ষা মা বাবার জন্য। হ্যালো বাবা, তুমি কোথায়? তুমি কখন আসবে? জীবিকার তাগিদে যারা ব্যস্ত কর্মক্ষেত্রে সন্তানের দেখাশোনার জন্য অনেকটা বাধ্য হয়েই শরণাপন্ন হচ্ছেন গৃহকর্মী।
আবার কিছু পরিবারে দায়িত্বটা বর্তাচ্ছে নানি দাদিদের কাঁধে। সামর্থ্যের সবটুকু নিংড়ে দিয়ে মানুষ করছেন ছেলে মেয়ের সন্তান। ভালো লাগে আর কি, আমার কোনো কষ্ট মনে হয় না। ওকে নিয়ে ও আমার বন্ধুর মতো। নাতনির জন্য যদি আমার জীবনটাও চলে যায় তাতেও আমি খুশি, তবু ওরা ভালো থাক। আবার হয়তো কেউ শৈশবেই হারিয়েছে তার পারিবারিক বন্ধন, তাদের একাকী জীবনযাত্রায় খোঁজ নেয়ারও যেন থাকে না কেউ। আমি আমার মেয়েকে তার পড়াশোনা থেকে শুরু করে তার যে সামাজিকতা বলেন, তার যে আদার মেনটেনেন্স বলেন, সবকিছুই কিন্তু করছে, যেটা ঠিক যৌথ পরিবারেও হচ্ছে। কিন্তু তা হওয়া সত্ত্বেও যখন সবাই বলে যে ব্রোকেন ফ্যামিলি, এটা আসলে কষ্টদায়ক এবং পীড়াদায়ক। এই সমাজ বিশ্লেষক বলছেন, আধুনিক সমাজে পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নেয়াতেই বর্তমান প্রজন্মের উদ্বেগ উৎকণ্ঠা বেশি। বিশেষ করে মা বাবা উভয়েই কর্মজীবী হলে এই সংকট আরও তীব্র হয়। তার যে পার্টনার, সে এটার সঙ্গে অভ্যস্ত না, সে হয়তো অন্যভাবে মানুষ হয়েছে এবং সে তার সেই স্বাধীন চেতা যে মনোভাব, সেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না। প্রযুক্তির আধিপত্যে পারিবারিক ব্যবস্থা ভাঙতে ভাঙতে একক থেকে কোনো দেশে ডিজিটাল ফ্যামিলিতে রূপান্তরিত হয়েছে, যেখানে সদস্যরা আলাদা জায়গায় অবস্থান করলেও নানা প্ল্যাটফর্মের সহযোগিতায় যোগাযোগ রক্ষা করেন। বিপরীতে কিছু পরিবার এখনো ধরে রেখেছে একান্নবর্তিতা। আমার মতো শান্তি, এটা গর্ব করার কথা না। অনেক মায়েরা, আমার তো আশেপাশে আরো মা আছে, ছেলেরা আছে, এটা অনুতাপ থাকে। সারাদিন যে যার কর্মস্থানে থাকি, কর্মস্থানের শেষ পর্যায়ে এসে আমরা সবসময় বাড়িতে আসার একটা উদ্গ্রীব থাকি যে কখন গিয়ে সবাই মিলিত হব। সময়ের সাথে সাথে একান্নবর্তী পরিবার এখন শুধুই স্মৃতি। যৌথ পরিবারের একসঙ্গে থাকা, খাওয়া, হই হুল্লোড়, আনন্দ উল্লাসের মজাই অন্যরকম। আর এত একক পরিবারের মাঝেও সেই যৌথ পরিবারের ঐতিহ্য ধরে রেখেছে এই পরিবারটি। পুরান ঢাকার এই পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বলছেন, এত জটিলতার শহরেও ভাঙনের ঢেউ লাগতে দেননি। বটগাছের মতো আগলে রেখেছেন সবাই সবাইকে। বাবা মারা যাওয়ার পর আমার বড়দা এই পরিবারের দায়িত্ব নেয়। জয়েন্ট ফ্যামিলিটা একটা ব্লেসিংস, এটা আসলে সবার ভাগ্যে এটা হওয়ার সম্ভব না। এটা শুধুমাত্র হয় যে যাদের গার্ডিয়ান লেভেল থেকে স্ট্রিক্টনেস থাকে তাদের জন্যই এটা সম্ভব। যৌথভাবে থাকতে গেলে পারস্পরিক বোঝাপড়া ও ত্যাগের মনোভাব থাকা জরুরি বলেও মনে করছেন এই পরিবার। বোঝাপড়াটা থাকা দরকার। আমি বড় বলে যে আমি আপনার কাছ থেকে শিখতে পারবো না সেটা না। বাচ্চা সারাদিন রেখে যাচ্ছি, আমি কোনো চিন্তা করতে হচ্ছে না আমার, দিন শেষে দেখি ওরা ভালো আছে, এটাই হচ্ছে বড় পাওয়া। রুটি করলে একজন তো সবজি কাটে বা সবজিটা করা হয়। খাবার থেকে শুরু করে সবকিছুই আমরা ভাগাভাগি করে করি। কিছু ক্ষেত্রে সন্তানদের উপর শৃঙ্খলার বিষয়টি চাপানো এবং অতিরিক্ত কঠোরতাই পরিবারের দূরত্ব বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলে সন্তানদের বেশি সময় দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলারও পরামর্শ তাদের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের ২৫০০-এ ব্যাটারি চালিত রিকশা চালক জামান মিয়া হত্যা মামলায় ৩ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও আরেক আসামিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন। মামলার বিবরণে বলা হয়, ২০২০ সালের ২৯ মার্চ ২৫০০ উপজেলার মারুয়াদি এলাকায় অটোরিকশা চালক জামানকে শ্বাসরোধে হত্যা করে তার অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্ত। পরে এই ঘটনায় নিহতের ভাই জাকির হোসেন ২৫০০ থানায় হত্যা মামলা করলে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত ৫ আসামিকে গ্রেফতার করে। পরবর্তীতে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালত এই মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আসামি আক্তার হোসেন, সাইফুল ইসলাম ও বাদশা মিয়ার মৃত্যুদণ্ড এবং আজগর আলী নামে অপর এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। দিনাজপুরে বস্তায় ভরে এক শিশুকে পানিতে ফেলে হত্যা চেষ্টায় অভিযুক্ত ২ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সদর উপজেলার গাবুরা নদীতে বুধবার দুপুরে ৫ ব্যক্তি এক শিশুকে বস্তায় ভরে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি দেখে ফেলায় তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে তারা। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের মাঝে ২ জন ধরে মারধর করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। মোবাইল চুরির অভিযোগ এনে শিশু মাজেদকে হত্যা চেষ্টা চালায় ওই ২ জন। আমাকে মারছে, আমি ইচ্ছে মতো মার দিয়া বুঝতে পারছি, বস্তা ঢুকে দিয়ে নদী ফেলাই দিয়ে মারি গেল। নদীতে ফেলাই দিয়েছে, গ্রামের লোকজন দেখা পায় তাকে উদ্ধার করছে। মোবাইল চুরি ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের সাথে উক্ত আটককৃত ব্যক্তিদের দ্বন্দ্ব এবং বাকবিতণ্ডা হয়। উক্ত বাকবিতণ্ডের জেরে
ভিকটিমকে তারা শত্রুতামূলকভাবে শত্রুতার জেরে কস্তাকে আটক করে নদীতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নাটোরের বড়াই গ্রামের চাঞ্চল্যকর 7 বছরের শিশু জুঁই হত্যা মামলার পুনরায় তদন্ত ও প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার বিকেলে উপজেলার গারফা উত্তরপাড়া গ্রামে শিশু জুঁইয়ের বাড়ির সামনের রাস্তায় মানববন্ধনে অংশ নেন স্বজন ও এলাকাবাসী। বক্তারা বলেন, শিশু জুঁই হত্যা মামলাটি ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা করা হচ্ছে, প্রকৃত আসামিদের আড়াল করা হচ্ছে। গ্রেফতারকৃত 5 জনের মধ্যে সিয়াম ব্যতীত বাকি 4 জন এই হত্যা মামলায় জড়িত নয় বলে দাবি করা হয়। নিখোঁজের একদিন পর গত 15 এপ্রিল পার্শ্ববর্তী পাবনার চাটমোহরের রামপুর বিলে একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হয় শিশু জুঁই খাতুনের লাশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা করেন। গত 19 এপ্রিল হত্যায় জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেফতার করে পুলিশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনাজপুরের হিলিতে সীমান্তের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। ঘাসুরিয়া সীমান্তের পাশের একটি ধান ক্ষেত থেকে বুধবার রাত 10টার দিকে ড্রোনটি উদ্ধার করে পুলিশ। তারা জানায়, ক্ষেতে কাজ করছিলেন এক কৃষক। সে সময় তিনি ড্রোনটি পড়ে থাকতে দেখে তা বাড়ি নিয়ে যান। পরে বিষয়টি অবগত করা হয় থানায়। পুলিশ ও বিজিবি কৃষক প্রফুল্লের বাড়ি থেকে ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সীমান্ত এলাকায় কিভাবে আসলো ড্রোনটি তা খতিয়ে দেখছে পুলিশ। আজ থেকে শুরু হচ্ছে সাতক্ষীরার হিমসাগর আম বাজারজাতকরণ প্রক্রিয়া। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা হয়। এ সময় 15 মে বাজারজাতকরণের দিন হিসেবে ধার্য করা হয়। এর আগে হিমসাগর বাজারজাত করার কথা ছিল 20 মে, তবে আম দ্রুত পেকে যাওয়ায় 5 দিন এগিয়ে আনা হলো। দেশের বাইরের খবর। এবার কাতারের সঙ্গে $20,000 কোটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার দেশটিতে সফরে গিয়ে 160টির বেশি বিমান বিক্রির চুক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নীতকরণে চুক্তিবদ্ধ হন কাতারের আমির ও ট্রাম্প। পরে রাষ্ট্রীয় নৈশভোজে দুই নেতা আলোচনা করেন ভূ রাজনৈতিক নানা ইস্যু নিয়ে। সৌদি আরবে 2 দিনের সফর শেষে স্থানীয় সময় বুধবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তাকে রাজকীয় অভ্যর্থনা জানান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এরপর দোহায় দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই নেতা। এ সময় ভূ রাজনৈতিক নানা বিষয়ে আলোচনা করেন তারা। একই দিন $20,000 কোটি চুক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট ও কাতারের আমির। এর আওতায় শতাধিক বোয়িং কেনার চুক্তি করেছে কাতার এয়ারওয়েজ। পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নতিকরণে চুক্তিবদ্ধ হন তারা। চমৎকার কিছু সময় কাটিয়েছি। আমরা বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। রাশিয়া এবং ইউক্রেন নিয়ে কথা হয়েছে, যেখানে কাতার অসাধারণ ভূমিকা রেখেছে। আমরা ইরান নিয়েও আলোচনা করেছি। আমার মনে হচ্ছে কোনো না কোনো ভাবে এটা সমাধান হবেই। চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের সম্পর্ক এখন অন্যত্র মাত্রায় পৌঁছেছে। এই ঐতিহাসিক সফরের জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ। পরে লুসাইল শহরে কাতারের আমিরের আমন্ত্রণে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেও তিনি ইরানের সঙ্গে পরমাণু বৈঠক নিয়ে কথা বলেন। আশা প্রকাশ করেন কাতারের সহায়তায় দেশটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো যাবে। কাতার সফর শেষে সংযুক্ত আরব আমিরাতে যাবেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই তার এবারকার মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার কথা রয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পাকিস্তানকে সমর্থনের অভিযোগে তুরস্ক ও আজারবাইজানের পণ্য বয়কট শুরু করেছে ভারতের ব্যবসায়ীরা। রাজস্থানের উদয়পুরে তুর্কি মার্বেল আমদানিতে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা, আর মহারাষ্ট্রে বন্ধ করা হচ্ছে তুর্কি আপেলের বিক্রি। এ নিয়ে কড়া বার্তা দিয়েছে অল ইন্ডিয়া ট্রেডার্স কনফেডারেশন। ভারতের উদয়পুরের মার্বেল কারখানায় চলছে পাথর কাটা ও পলিশিংয়ের কাজ। তবে তুরস্ক থেকে আমদানি করা মার্বেলের গন্তব্য এখন বাতিলের তালিকায়। ভারত পাকিস্তান সীমান্তে কয়েকদিনের সংঘর্ষে বহু বেসামরিক নাগরিকের প্রাণহানির পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও কূটনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে অন্য মাত্রায়। অভিযোগ উঠেছে পাকিস্তানের পাশে অবস্থান নিয়েছে তুরস্ক ও আজারবাইজান, আর তারই প্রতিবাদে দেশব্যাপী তুরস্কের পণ্য বর্জনের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ট্রেডার্স কনফেডারেশন ও রাজস্থানের মার্বেল ব্যবসায়ীরা।
তুরস্ক আর আজারবাইজান ভারতের অর্থনীতির উপর অনেকটা নির্ভরশীল। এখন যদি তারা পাকিস্তানকে সমর্থন করে তাহলে ভারতীয় ব্যবসায়ীদের থেকে কোনো সহযোগিতা পাবে না। তুরস্কের ভারত বিরোধী অবস্থানের কারণে আমাদের কমিউনিটি সিদ্ধান্ত নিয়েছে দেশটিতে তৈরি কোনো পণ্য আর আমদানি করা হবে না। তুরস্কের পণ্যের বাজার হারানোর চিত্র মিলেছে মহারাষ্ট্রের পুনেতেও। আগে যেখানে প্রতিদিন হাজার হাজার কেজি তুরস্কের আপেল বিক্রি হতো, এখন তার অর্ধেকও বিক্রি হচ্ছে না। আগে প্রতিদিন 1000 থেকে 2000 বাক্স বিক্রি হতো, এখন তার অর্ধেকও বিক্রি হচ্ছে না। প্রচুর স্টক জমে গেছে। এমনকি তুরস্কের ডিসকভার দ্য পোটেনশিয়াল প্রচারণা থমকে গেছে ভারতের বাজারে। এটি তুরস্ক সরকারের একটি আন্তর্জাতিক প্রচার অভিযান। এর উদ্দেশ্য হলো তুরস্ককে একটি আকর্ষণীয় বাণিজ্যিক, বিনিয়োগযোগ্য ও পর্যটন গন্তব্য হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা। ভারতের বাজারে তুরস্ক ও আজারবাইজানের জন্য দরজা খুব দ্রুতই বন্ধ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কূটনৈতিক অবস্থান ব্যবসায়িক স্বার্থে পরিণত হওয়ায় দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে বলেও জানান তারা। নাদিম মারজান, সময় সংবাদ। জার্মানিতে মালবাহী যানবাহনে বোমা হামলার পরিকল্পনাকারী সন্দেহে ইউক্রেনের 3 নাগরিককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বোমা তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক পদার্থ। নাশকতার পরিকল্পনার পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা জানায় জার্মান পুলিশ। বিটু পড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। ভয়াবহ নাশকতা থেকে বেঁচে গেল জার্মানি। বিশেষভাবে তৈরি বিস্ফোরক পদার্থ দিয়ে দেশটির মালবাহী যানবাহন উড়িয়ে দেওয়ার পরিকল্পনায় সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে জার্মান পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয় বোমা তৈরিতে ব্যবহৃত বিশেষ উপাদান। আটককৃতরা ইউক্রেনের নাগরিক বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে বোমা হামলা, নাশকতা, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের অভিযোগ। জার্মান অপরাধ দমন পুলিশের এই হামলার পরিকল্পনার পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতারও প্রমাণ পাওয়ার দাবি করছে তারা। জার্মানির কার্লসরুয়ের বিশেষ আদালত জানান, আটককৃতরা চলতি বছর মার্চের শেষ দিকে জার্মানি থেকে ইউক্রেনগামী মালবাহী যানবাহনে প্যাকেট বোমার মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেন। এই ঘটনাকে রাশিয়ার হাইব্রিড ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেছেন জার্মান আইন ও বিচার মন্ত্রী স্টেফানি হুবিক। বলেন, এর উদ্দেশ্য জার্মানির প্রতিরক্ষা ও পশ্চিমা দেশগুলোর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি টানতে যখন পশ্চিমা দেশগুলোর চেষ্টার কোনো কমতি নেই, তখনই জার্মানিতে নাশকতার পরিকল্পনায় রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনা ভেস্তে যেতে পারে বলে মত এখানকার রাজনৈতিক বিশ্লেষকদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অরুণাচল প্রদেশের 27টি স্থানের নতুন নামকরণ নিয়ে চীন ভারত উত্তেজনা বেড়েছে। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের দেয়া নাম প্রত্যাখ্যান করেছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। এর আগে চীন দাবি করে দক্ষিণ তিব্বতের আওতাভুক্ত এলাকার নাম পরিবর্তন করেছে বেইজিং। চীন ভারতের মধ্যে অরুণাচল প্রদেশের ভূখণ্ড নিয়ে বিরোধ চলছিল বহুদিন ধরে। প্রদেশটিকে বরাবরই দক্ষিণ তিব্বতের অংশ মনে করে বেজিং। সম্প্রতি অঞ্চলটির বেশ কিছু জায়গার নাম এককভাবে প্রকাশ করেছে চীন। যে অঞ্চলগুলোর নামকরণ করা হয়েছে সেগুলো ভারতের মধ্যে পড়েছে বলে দাবি নয়াদিল্লির। চীনের বেসামরিক নাগরিক বিষয়ক মন্ত্রণালয় অরুণাচল প্রদেশের স্থানগুলোর সবশেষ নাম প্রকাশ করে চীন বলেছে, প্রদেশের 27টি স্থানের নাম চীন তাদের মতো করে পরিবর্তন করেছে। এর মধ্যে রয়েছে 15টি পাহাড়, 5টি আবাসিক এলাকা, 4টি পাহাড়ের গিরিপথ, 2টি নদী ও 1টি হ্রদ। এই নামকরণ প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটি বলেছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। চীনের এই বৃথা ও অযৌক্তিক প্রচেষ্টা বাস্তবতা পরিবর্তন করবে না বলেও মন্তব্য করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গা নিজস্ব ভাষায় নামকরণ আগেও করেছে চীন। 2024 সালের এপ্রিলে চীন তার নিজস্ব ভাষায় প্রদেশের 30টি স্থানের নাম পরিবর্তন করে। এর আগে 2017 সালে অরুণাচল প্রদেশে 6টি স্থানের নাম পরিবর্তন করা হয়। এরপর 2021 সালে 15টি এবং 2023 সালে 11টি স্থানের নাম পরিবর্তন করেছিল চীন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। টি-20 সিরিজ খেলতে 2 ধাপে সংযুক্ত আরব আমিরাত গেল বাংলাদেশ ক্রিকেট দল। প্রস্তুতি নিয়ে সন্তোষ, লক্ষ্য সিরিজ জয়ের।
ইতালি থেকে দেশে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠান প্রবাসী বাংলাদেশিরা। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট বলছে চলতি বছর দেশে পাঠানো রেমিটেন্সের পরিমাণ 2 বিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে, যা দেশের অর্থনীতির চাকা সচলে ভূমিকা রাখবে বলে আশা করছেন ব্যবসায়ী নেতারা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালিতে প্রায় 2.5 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। তাদের বেশিরভাগই দেশে পাঠান রেমিটেন্স। ইতালির কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত এক রিপোর্ট বলছে রেমিটেন্স পাঠানোয় শীর্ষে আছে প্রবাসী বাংলাদেশিরা। কেন্দ্রীয় ব্যাংক জানায় ইতালি থেকে পাঠানো রেমিটেন্সের শতকরা 17% পাঠান প্রবাসী বাংলাদেশিরা। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ইতালি থেকে পাঠানো রেমিটেন্স বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতা ও প্রবাসীরা। ইতালিতে বাংলাদেশি নাগরিকরা আসছেন, তারা এখানে এসে কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে, অর্থ উপার্জন করছে না, এবং এই উপার্জিত অর্থ তারা বাংলাদেশে প্রেরণ করার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে আমাদের প্রবাসী রেমিটেন্সের গতি প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। ইতালিতে প্রবাসী দেশগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স গিয়েছে, এবং আমরা আশা করি যে 2025 সালেও বাংলাদেশের জন্য ইতালি থেকে অনেক বেশি রেমিটেন্স যাবে ইনশাআল্লাহ। আগামীতে আরও লোকজন আমাদের ইতালিতে আসতে আরও আমরা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করব। প্রবাসী ব্যবসায়ীরা বলছেন ইতালি থেকে বাংলাদেশে পাঠানো রেমিটেন্সের পরিমাণ চলতি বছর 2 বিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে। 2030 সালের মধ্যে রেমিটেন্স পাঠানোর খরচ কমিয়ে শতকরা 3 ভাগেরও কম করা হবে বলে জানিয়েছে ইতালির কেন্দ্রীয় ব্যাংক। ইতালি প্রবাসী বাংলাদেশিরা যে পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন বাংলাদেশে তা আরও বেড়ে যেত যদি হুন্ডি বন্ধ করা সম্ভব হতো। প্রবাসী বাংলাদেশিদের আবেদন, সরকার এই ব্যাপারে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবেন। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। চীনের রাজধানী বেইজিং সহ আশেপাশের শহরগুলোতে বজ্রঝড় ও শিলাবৃষ্টি হয়েছে, তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে বলে জানায় বেইজিং ফায়ার সার্ভিস। তীব্র বজ্রঝড়, শিলাবৃষ্টি আর প্রবল দমকা হাওয়ার কবলে চীনের রাজধানী বেইজিং। স্থানীয় সময় মঙ্গলবার রাত 8:20 দিকে শুরু হয় এই ঝড়। তবে বজ্রঝড় ও শিলাবৃষ্টির কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর মেলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে বলে জানায় বেইজিং ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। রাজধানী বেইজিংয়ের পাশাপাশি চীনের হাইডিয়ানেও বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। ফাংশান জেলায় তালু সমান শিলাবৃষ্টি আঘাত হানে। শিলিংশান জেলায় 10 মিনিট ধরে শিলাবৃষ্টি স্থায়ী হয় বলে জানায় আবহাওয়া অফিস। কর্তৃপক্ষের মতে ঝড় হওয়ার আগেই জারি করা হয়েছিল সতর্কতা। সকালেই বেইজিং আবহাওয়া দফতর জারি করেছিল হলুদ রঙের শিলা ও বজ্রঝড় সতর্কতা, সঙ্গে ছিল নীল রঙের প্রবল বাতাসের সতর্কতা। নাগরিকদের প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছিল। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। একজন নারীর হাত ধরে বদলে যাচ্ছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল শিজাংয়ের প্রত্যন্ত গ্রামের অর্থনীতি। আঙুর চাষের মাধ্যমে নারীদের স্বনির্ভর করে তুলছেন নগদ্রোপ ওয়াংমো। অঞ্চলটিতে আঙুর শিল্পের বিকাশে অগ্রণী হয়ে উঠেছেন তিনি। চীনের লাসার নানমু গ্রামের বিশাল বাগান জুড়ে দেখা মিলছে সতেজ আঙ্গুর ফলের গাছ। কেটে কেটে আঙ্গুরগুলো ঝুড়িতে ভরে নিচ্ছেন নগদ্রোপ ওয়াংমো। তার স্বপ্ন শুধু ফসল ফলানো নয়, জীবন গড়াও। নিজের সংগ্রাম দিয়ে তিনি এখন অন্য নারীদেরও আলোকিত করছেন। শিজাংয়ের দুর্গম পাহাড়েও আঙ্গুরের গন্ধে বইছে এক নতুন সম্ভাবনার হাওয়া। একসময় আঙ্গুর গাছ ছিল না শিজাং অঞ্চলে। ওয়াংমোই প্রথম চামদো শহর থেকে আঙ্গুর এ অঞ্চলে এনে তা রোপণ করে চাষের উদ্যোগ নেন। প্রযুক্তিবিদদের সহায়তায় ধীরে ধীরে সফলতার মুখ দেখেন তিনি। এরপর আর একা কাজ করতে হয়নি তাকে, ডেকে নেন পুরো গ্রামের নারীদের। এভাবেই শুরু হয় সমবায় ভিত্তিক আঙ্গুর চাষ। ওয়াংগো জানান, এত উচ্চতায় প্রথমবারের মতো আঙ্গুর ফলেছে। পাহাড়ি আবহাওয়ার সঙ্গে যুদ্ধ করে ফলেছে সুস্বাদু আঙ্গুর, যার পুরোটাই তাদের কঠোর পরিশ্রমের ফল। ছোটবেলা থেকেই গাছ লাগানোর প্রতি ভালোবাসা থেকেই শুরু হয় এই যাত্রা। আঙ্গুর চাষের পাশাপাশি তিনি নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করেন অন্যান্য কৃষিকাজেও। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার জেবুদো দ্বীপ আকারে ছোট হলেও বেশ কিছু কারণে কোরীয়দের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। প্রতিদিন 2 বার চলে সমুদ্রের জোয়ার ভাটার খেলা, যেখানে সাগরের নীল জলরাশি, পাখির কলরব আর চোখ জুড়ানো সবুজ প্রান্তর মিলে তৈরি করেছে এক স্বর্গীয় দৃশ্য। সমুদ্রের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে আসেন বহু দর্শনার্থী।
সমুদ্রের বুকে এক টুকরো ভূখণ্ড, চলে জোয়ার ভাটার খেলা। প্রতিদিন কয়েক ঘন্টার জন্য পানির নিচে তলিয়ে থাকে দ্বীপটিতে প্রবেশের কয়েক কিলোমিটার রাস্তা। দিনে 2 বার থাকে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা। শুধু ভাটার সময় খুলে দেওয়া হয় প্রবেশ পথ। সেই রাস্তা ধরে হেঁটে বা গাড়িতে দ্বীপটিতে যান ভ্রমণ পিপাসুরা। দক্ষিণ কোরিয়ার হোয়াসাংসি শহরে উপকূল থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে জনপ্রিয় এই জেবুদু দ্বীপের অবস্থান। আকারে ছোট হলেও বেশ কিছু কারণে জনপ্রিয়তার শীর্ষে জেবুদু দ্বীপ। পর্যটকদের ভ্রমণ আনন্দময় করতে সেখানে রয়েছে কেবল কার, এছাড়াও ছোট বড় সবার জন্য রয়েছে আলাদা আলাদা রাইড। সমুদ্রের তীরে মনোমুগ্ধকর সময় কাটাতে পরিবার সহ ঘুরতে আসেন স্থানীয় কোরীয়রা। প্রকৃতির স্বাদ নিতে নানা প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসেন অন্যান্য দেশের পর্যটকরাও। শীত বিদায় নিয়ে চারদিকে মনোমুগ্ধকর বসন্তের বাতাস, প্রকৃতির স্বাদ উপভোগ করার অনেক কিছুই আছে দ্বীপটিতে, তাই চলে আসলাম দ্বীপটি দেখার জন্য। জেবুদু দ্বীপকে পাখির রাজ্য বলা হয়। বিশাল সমুদ্রের উপর দিয়ে মুক্তভাবে উড়ে বেড়ানোর গাংচিল যেন স্বাধীনতার প্রতিচ্ছবি। বছর জুড়ে সামুদ্রিক পাখির কলরবে মুখর থাকে পুরো উপকূলীয় অঞ্চল। অনেকে আবার সমুদ্রের বিভিন্ন প্রজাতির মাছ ধরতে চলে আসেন জেবুদুতে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। এবার খেলার খবর। 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে দুবাই গেল বাংলাদেশ ক্রিকেট দল। 2 ধাপে আরব আমিরাতের ফ্লাইট ধরেছে লিটন বাহিনী। বুধবার সকালে কোচিং স্টাফের সদস্যরা সহ 17 জন দেশ ছাড়েন প্রথম ধাপে। পরে সন্ধ্যায় অধিনায়ক লিটন দাস, শান্ত, সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন সহ রওনা হয়েছেন বাকি 7 জন। যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন পেসার হাসান মাহমুদ। বলেছেন, সিরিজ জয়ই একমাত্র লক্ষ্য টাইগারদের। দলের সবাই বিমানবন্দরে ঢুকে গেছেন বহু আগে, অপেক্ষা কেবল হাসান মাহমুদের জন্য। প্রায় 30 মিনিট পর দেখা মেলে ডান হাতি পেসারের। ভেতরে ঢোকার আগে স্বল্পভাষী হাসান জানিয়েছেন প্রস্তুতি কেমন। খুব ভালো ভাই। বাংলাদেশের সামনে সহজ প্রতিপক্ষ আরব আমিরাত। সেই সিরিজ দিয়ে নতুন টি-20 অধিনায়কের যুগে পা রাখবে বাংলাদেশ। এ সিরিজে জয় পাওয়াটাই একমাত্র লক্ষ্য হাসানের। আশার বাণী শুনিয়েছেন পাকিস্তান সিরিজ নিয়েও। প্রত্যাশা এখন আমরা জিতে আসবো ইনশাআল্লাহ। আর কিছু পাকিস্তান সিরিজটা আছে, ওইটার জন্য যদি হয় আর কি, সেই ক্ষেত্রে আপনাদের কি চাওয়া থাকবে? আমরা সিরিজ জেতার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এদিন জাতীয় দলের আরব আমিরাত যাত্রার প্রথম ধাপে সকালে সবার আগে বিমানবন্দরে হাজির হন জাকের আলী অনিক। তার পরপরই দেখা মেলে টিম ম্যানেজার নাফিজ ইকবালের। সকালের ফ্লাইটে আরব আমিরাতে গেছেন দলের মোট 17 সদস্য। সহ অধিনায়ক শেখ মেহেদী, পারভেজ ইমন, তানজিদ তামিম, শামীম পাটোয়ারিরা বিসিবির গাড়িতে আসেন একসঙ্গে। রিশাদ হোসেন, নাহিদ রানাও আরব আমিরাতে গেছেন প্রথম বহরে। এ দুজন কদিন আগেই পিএসএল থেকে ফিরেছেন দেশে। সেখানে ম্যাচ খেলার সুযোগ হয়নি নাহিদ রানার, তবে বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে রিশাদের। যদিও পুনরায় সেই টুর্নামেন্ট শুরু হলেও তাদের না যাওয়া অনেকটাই চূড়ান্ত। এই 2 সিরিজে তাদের কাছে বড় প্রত্যাশা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। এরপর দেখা মেলে হেড কোচ ফিল সিমন্সের। দায়িত্ব নেয়ার পর তার অধীনে তেমন কোনো সাফল্যই পায়নি টাইগাররা, তাই এই 2 সিরিজ বড় চ্যালেঞ্জ তার কাছে। গণমাধ্যম এড়িয়ে এয়ারপোর্টে ঢোকেন তানভীর ইসলাম। নাসুমের জায়গায় দলে সুযোগ হয়েছে তার। হয়তো পারফর্ম করে গণমাধ্যমের সামনে আসতে চান টাইগার স্পিনার। আগামী 17 মে থেকে শুরু হবে আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ। সেখান থেকে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা রয়েছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মুস্তাফিজুর রহমানকে নিয়ে তার দল দিল্লি ক্যাপিটালস আনুষ্ঠানিক ঘোষণা দিলেও কিছুই জানে না বিসিবি। আইপিএল খেলতে অনাপত্তিপত্রের জন্য আবেদন করেননি কাটার মাস্টার। আরব আমিরাত সিরিজের স্কোয়াডে থাকায় দিল্লির পরের ম্যাচ খেলতে পারবেন না এই পেসার। এই সিরিজ শেষেও ভারত যেতে পারবেন কিনা তাও নিশ্চিত নয়। আইপিএল নিয়ে বাংলাদেশিদের আগ্রহ যখন শূন্যের কোটায়, তখন আলোড়ন তুললেন মোস্তাফিজুর রহমান। নিলামে অবিকৃত কাটার মাস্টারকে ফ্রেজার ম্যাকগার্গের বদলি হিসেবে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। টাইগার ক্রিকেটারদের মধ্যে রেকর্ড সর্বোচ্চ 6 কোটি রুপিতে মোস্তাফিজ মাতাবেন এবারের আসরের বাকি অংশ। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করেছে এই ফ্র্যাঞ্চাইজি। আইপিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া হয়েছে এক বিবৃতিও।
2 ম্যাচ টি-20 সিরিজ খেলতে যখন দেশ ছাড়ছেন তখনই এমন খবর পেলেন বাংলাদেশি পেসার। তবে আইপিএলে মোস্তাফিজের দল পাওয়ার ব্যাপারে কতটুকু জানে বিসিবি? যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে হলে অনাপত্তিপত্র নিতে হয় বোর্ডের কাছ থেকে। মোস্তাফিজুর রহমান আইপিএলের জন্য আবেদন করেননি এনওসি পেপারের। বোর্ডও ওয়াকিবহাল নয় এ ব্যাপারে। এনওসির ব্যাপারে আমরা কোনো আবেদন পাই নাই। ফর্মাল অ্যাপ্রোচ আসতে হয়, আলোচনা হচ্ছে হয়তো বিভিন্ন জায়গায় পাইয়ে, বাট ফর্মালি আমরা পাইনি। এর ব্যাপারে সিদ্ধান্ত হয় নাই। মোস্তাফিজ এখন পর্যন্ত টিমের সাথেই আছে। বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত হয় না এটার ব্যাপারে। অর্থাৎ বিসিবির দাবি সত্যি হলে কোনো ধরনের অনুমতি না নিয়েই আইপিএল খেলতে সম্মতি জানিয়েছেন মোস্তাফিজ। অথচ একই ক্রিকেটার আছেন আরব আমিরাত সিরিজের স্কোয়াডে। দলের সঙ্গে একই দিনে দেশ ছেড়েছেন এই বোলার। আরব আমিরাত সিরিজে মোস্তাফিজের বদলি না নেওয়া হলে খেলতে হবে 2 ম্যাচের টি-20 সিরিজ। সেক্ষেত্রে 17 আর 19 মে দেশের হয়ে 2 ম্যাচ খেলে ভারতে যেতে পারেন এনওসির ব্যবস্থা করে। এবারের মৌসুমে দিল্লির বাকি 3 ম্যাচ। পয়েন্ট টেবিলের 5-এ থাকা দলটার পরের ম্যাচ 18 তারিখ। আছে প্লে অফের হিসেব নিকেশও। আরব আমিরাত সিরিজ খেললে দিল্লির পরের ম্যাচটাও মিস করবেন ফিজ। বাংলাদেশি পেসারের জন্য সে অপেক্ষা করবে কিনা এই ফ্র্যাঞ্চাইজি, সেটাও বড় প্রশ্ন। সাব্বির মিথুন, সময় সংবাদ। অবশেষে ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। সব ঠিক থাকলে পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে বাকি ম্যাচগুলোতে মাঠে নামবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সময় সংবাদে এই বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সাকিব। গেল 20 মার্চ সুখবর পান সাকিব আল হাসান। বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হন সাবেক টাইগার অধিনায়ক। এরপর থেকে অপেক্ষা কবে আবার চিরচেনা 22 গজে ফিরবেন মিস্টার 75। বাংলাদেশ দলে আপাতত কোনো ফরম্যাটেই তিনি বিবেচনায় নেই। তারপরও ক্রিকেট যে রক্তে মিশে আছে সে আর কতদিনই বা দূরে থাকতে পারে মাঠ থেকে। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে লম্বা সময় পার করে সাকিব চলে যান দুবাই। ক্রিকেটে ফিরতে ব্যক্তিগত উদ্যোগে শুরু করেন অনুশীলনও। অবশেষে সুখবর পেলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। ভারত পাকিস্তান সংঘাতের পর 17 মে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ, যেখানে লাহোর কালান্দার্স দলে ডাক পেয়েছেন সাকিব। সব ঠিক থাকলে প্রায় 6 মাস পর ক্রিকেটে ফিরছেন সাকিব। এর আগেও 3 মৌসুম সাকিব খেলেছেন পিএসএল এ। 2015-16 আসরে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে অভিষেক হয় করাচি কিংসের হয়ে। এরপর পেশোয়ার জালমির হয়ে খেলেন আরও 2 মৌসুম। এবার নতুন দলের হয়ে খেলার অপেক্ষায় সাকিব আল হাসান। দারুণ একটা রেকর্ডও নিজের নামে করে নেওয়ার সুযোগ আছে সাকিবের সামনে। দীর্ঘ ক্যারিয়ারে 444টি স্বীকৃত টি-20 খেলেছেন এই অলরাউন্ডার। উইকেট শিকার করেছেন 492টি। আর 8 উইকেট পেলেই ব্রাভো, সুনীল নারায়ণ, ইমরান তাহির ও রশিদ খানের পর পঞ্চম বোলার হিসেবে স্বীকৃত টি-20তে 500 উইকেট শিকার করবেন সাকিব। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা সাবেক নাম্বার 1 অলরাউন্ডারও নিশ্চয়ই চাইবেন এই সুযোগে এলিট লিস্টে নিজের নাম তুলতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। কক্সবাজারে মাঠে গিয়েও বাংলাদেশ সাউথ আফ্রিকা ইমার্জিং নারী টি-20 সিরিজের প্রথম ম্যাচ দেখতে পারলেন না দর্শকরা। খেলা দেখতে যাওয়া দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি নেই বলে জানিয়ে গেট থেকেই বিদায় করে দেয় নিরাপত্তারক্ষীরা, জানিয়ে ক্ষুব্ধ দর্শকরা। একই সঙ্গে গেইটে টাঙানো তালিকায় থাকা 14 সাংবাদিক ছাড়া কাউকে ম্যাচ কাভারেও প্রবেশ করতে দেয়া হয়নি মাঠে। এ নিয়ে কোনো ধরনের সদুত্তর নেই ভেন্যু ম্যানেজারের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশ সাউথ আফ্রিকা ইমার্জিং নারী টি-20 সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে 1:30টায়। ঠিক তার আগে দুপুর 1টার দিকে স্টেডিয়ামে প্রবেশ করতে চাইলে বিসিবির নিরাপত্তারক্ষী বাধা দেন মূল গেটে। জানতে চাওয়া হয় তালিকায় নাম আছে কিনা। পরে ভেন্যু ম্যানেজারকে ওয়াকিটকির মাধ্যমে জানালে তিনি বলেন তালিকায় নাম নেই সাংবাদিকদের। এরপর গেটে আসেন মিডিয়া স্বেচ্ছাসেবক আরিফ হোসেন। তিনি 14 জন সাংবাদিকের একটি তালিকা এনে দেয়ালে লাগিয়ে দেন। বলেন ভেন্যু ম্যানেজারের অনুমোদনের পর তালিকা দেওয়া হয়েছে, তালিকার বাইরে কেউ প্রবেশ করতে পারবে না। আমি বাহার ভাই 3 আসছি, আপনি ওনার সাথে কথা বলেন। এরা যারা তালিকা কি অনুযায়ী এখানে ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না, ওটা তো এখন আমি বলতে পারতেছি না। আমাকে এই লিস্ট দিয়েছে, আমরা এই লিস্ট অনুযায়ী বাদ বাকিটা আপনি ওই বাহার ভাই আছে ওনাদের সাথে
যোগাযোগ করেন। বেশ খানিকটা সময় অপেক্ষার পর গেটে আসেন ভেন্যু ম্যানেজার। সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। উল্টো ঢাকা থেকে পাঠানো মিডিয়া স্বেচ্ছাসেবকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন ভেন্যু ম্যানেজার। তাদের কাছ থেকে কোনো ধরনের সদুত্তর পাননি গণমাধ্যম কর্মীরা। আমরা তো আসছি সাংবাদিকদের জন্য তাহলে বলেন এইটাই তো আমাদের লিস্টের এটা আমার হাতে কিছুই নেই। শুধু তাই নয়, বাংলাদেশ সাউথ আফ্রিকা ইমাজিং নারী টি-20 সিরিজের প্রথম ম্যাচ মাঠে গিয়ে দেখতে পারেননি ক্রীড়াপ্রেমী দর্শকরাও। খেলা দেখার জন্য স্টেডিয়ামের সামনে আসলেও নিরাপত্তার কারণে দর্শকদের প্রবেশ করতে দেয়নি নিরাপত্তা রক্ষীরা, যার কারণে ক্ষুব্ধ হয়ে ফিরে যেতে হয় দর্শকদের। আমরা আসছি খেলা দেখতে, তো খেলা দেখা আসছি, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। কোনো ধরনের কোনো প্রকারের কোনো খেলা দেখার আমাদের সুযোগ পাচ্ছি না, এটা আমি খুব ব্যথিত হলাম। দর্শক ঢুকতে দিচ্ছে না, মিডিয়াকে ঢুকতে দিচ্ছে না, এটা আমরা কক্সবাজারবাসী হিসেবে খুবই লজ্জিত। নির্ধারিত করে দেওয়া এটা আমি একদম অনুচিত মনে করি। ঘণ্টাখানেক পর ভেন্যু ম্যানেজার গেটে এসে অপেক্ষমান গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে বললেও আর কেউ প্রবেশ না করে স্টেডিয়াম প্রাঙ্গণ ছেড়ে চলে যান। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ শুরুর আগে জমকালো কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে, জানিয়েছেন কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। এছাড়াও ম্যাচের বিরতির সময় চোখ ধাঁধানো লেজার শোর পরিকল্পনা নিয়েও এগোচ্ছে বাফুফে। একে তো লম্বা সময় পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল, তার উপর এই মাঠেই হবে হামজা চৌধুরী আর সমিত সোমের হোম অভিষেক। দেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি আরও বিশেষ করতে নানা উদ্যোগ বাফুফের। পরিকল্পনা আছে খেলা শুরুর আগে অনুষ্ঠিত হবে একটি কনসার্ট, যেখানে অংশ নেবেন সব দেশি শিল্পী। মধ্যবিরতিতে চোখ ধাঁধানো লেজার শো রাখতে চান আয়োজকরা। মেবি একটা স্কাই ড্রপ হতে পারে, কি হবে এটা আমরা জানি না এখনো, বাট এটা মেবি ফাহাদ ভাই আরও ভালো বলতে পারবে। ইন দ্য মিন টাইম স্টেডিয়ামের ভিতরে আমাদের একটা কনসার্ট হবে, প্রি গেম কনসার্ট হবে, আর হাফ টাইমে একটা লেজার শো বা একটা মিউজিক্যাল শো করবো আমরা। এটা এএফসি গাইডলাইন্সের ভিতরে থাকবে, বিকজ আমরা জানি আমরা ফ্লাড লাইট বন্ধ করতে পারবো না। ফ্লাড লাইট বন্ধ করলে ফ্লাড লাইটকে রিস্টার্ট করতে সময় লাগে। সংস্কার কাজ শেষ পর্যায়ে থাকলেও জাতীয় স্টেডিয়ামে পুরনো বিপত্তি। পর্যাপ্ত শেড না থাকায় বৃষ্টিতে পূর্ব পাশের গ্যালারির বেহাল অবস্থা। পানি ঢুকে এই অংশ হয়ে উঠেছে ব্যবহার অনুপযোগী। ম্যাচ চলার সময় এই পাশের দর্শকদের জন্য যা হতে পারে প্রধান সমস্যা। আমাদের কমিটির মাধ্যমে কথা বলে দেখবো কি করা যায়। মোস্টলি শেড চেঞ্জ করা ইম্পসিবল ব্যাপার এখন, বিকজ আমাদের কোনো কনস্ট্রাকশন কাজ করা বা কোনো কিছু খোলা লাগানো আমাদের এফসি পারমিশন লাগবে, যে এফসিকে আমাদের 22 তারিখের ভিতরে জানাতে হবে সব রিপোর্ট, টেস্টিং রিপোর্ট এবং ফায়ার সেফটি রিপোর্ট দিয়ে। যদি পানি পড়ে ওখানে আমরা চেষ্টা করবো ইমিডিয়েটলি একটা টেম্পোরারি সলিউশন দিতে, যেন যদি জুনে 10 তারিখে বৃষ্টি পড়ে ওই সাইটে যেন এফেক্টেড না হয়। তবে সুখবর হলো সংস্কারের পর ফুটবল পিচের ড্রেনেজ ব্যবস্থায় এসেছে পরিবর্তন। ভারী বৃষ্টি হওয়ার পরও আউটফিল্ড থেকে পানি সরে গেছে বেশ দ্রুত। ভারী বৃষ্টির পরেও কিন্তু আমাদের ফিল্ড পানি অবজর্ভ করতে পেরেছে, প্লাস ড্রাই থাকতে পেরেছে। সো আমরা বিশ্বাস করি, যেটা অতীতে আমরা দেখেছি ফ্লাডিং হয়ে যেত, খেলা চালাতে পারতাম না, খেলা মাঝখানে বল আটকে যেত, এটা ইনশাল্লাহ আগামী 10 তারিখ জুনের খেলাতে যদি বৃষ্টি হয়ও আমাদের খেলা চলবে। এরই মধ্যে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছে ফ্লাড লাইটের আলো, তাতে দেখা গেছে আপাতত জ্বালানোর প্রয়োজন পড়বে না ক্যানোপির লাইট। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমরা এই দাবির পক্ষে অনড় রয়েছি। আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। 3 দফা আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস উপদেষ্টা মাহফুজের। ঢাকার 2 সিটিতে বসছে 19টি পশুর হাট, প্রস্তুতি চলছে পুরো দমে। ঈদের আগের 3 দিন সহ 5 দিন চলবে বেচাকেনা। ভালো দামের আশায় যশোরের খামারিরা। টাকার অঙ্কে বাজেট বাড়লেও নামমাত্র বরাদ্দ মৎস্য প্রাণী সম্পদ খাতে। এবার ভর্তুকি বাড়ানো ও সহজ শর্তে ঋণ সুবিধা চালুর দাবি। কাঁচামালের শুল্ক জটিলতা নিরসনের পরামর্শ। যখন সবাই বলে যে ব্রোকেন ফ্যামিলি, এটা আসলে কষ্টদায়ক। জয়েন্ট ফ্যামিলিটা একটা ব্লেসিংস। 51বর্তী পরিবার এখন শুধুই স্মৃতি, ভাঙছে পারিবারিক বন্ধন। উদ্বেগ উৎকণ্ঠায় তরুণরা, পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।